সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায় তড়িৎ চৌম্বক আবেশ। এর আগেও কিন্তু একটা তড়িৎ চুম্বক টাইপের অধ্যায় আছে, ওইটা হলো লম্বা চতুর্থ অধ্যায় ওইটা, ঠিক আছে? এটা পরে পড়বো, আগে এটা পড়ি। পদার্থবিজ্ঞানে তিনটি আবেশ আছে, আবেশ তিনটা। চুম্বক বিদ্যায় আছে চৌম্বকীয় আবেশ, স্থির তড়িতে স্থির তড়িৎ আবেশ, আর চলতড়িতে তড়িৎ চৌম্বকীয় আবেশ। তড়িৎ চৌম্বকীয় কিন্তু চুম্বক বিদ্যায় নাই, চলতড়িতে আছে। এরপরে দুইটা বিজ্ঞানীর নাম পড়ব আর তাদের আবিষ্কার পড়ব, সালটাও গুরুত্বপূর্ণ। একজন বিজ্ঞানীর নাম ওয়েরস্টেড, একজন মাইকেল ফ্যারাডে। ওয়েরস্টেড কোনটা সৃষ্টি করছিল, মানে কোনটা আবিষ্কার করছিল? কিসের থেকে কি তৈরি হয়? ওয়ে মানে কি? পথ। কিসের পথ তৈরি করছিল সে? চুম্বক সৃষ্টির পথ তৈরি করছিল। কই থেকে? তড়িৎ প্রবাহ থেকে। তার মানে তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, এইটা বের করছিল ওয়েরস্টেড। কারণ চুম্বক দিয়ে মানুষ খেলবে, এই জন্য চুম্বক বানানোর ওয়ে তৈরি করছে ওয়েরস্টেড, চৌম্বক ক্ষেত্র। আর ফ্যারাডে পরে পরে কোনটা করছে? সে করছে চৌম্বক ক্ষেত্র দ্বারাও তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায়, এইটা আবিষ্কার করছে ফ্যারাডে। এই যে বিদ্যুৎ মানুষের বেশি প্রয়োজনীয় চুম্বকের চেয়ে, চুম্বক প্রয়োজন খেলার জন্য, আর বিদ্যুৎ প্রয়োজন অনেক গুরুত্বপূর্ণ কাজে। এই জন্য গুরুত্বপূর্ণ জিনিসটা পরে আবিষ্কৃত হয়েছে, চৌম্বক ক্ষেত্রটা আগে। এমনি মনে রাখবো। তড়িৎ চৌম্বকীয় আবেশ কোনটা? চৌম্বক টু তড়িৎ নাকি তড়িৎ টু চৌম্বক? চৌম্বক টু তড়িৎ, তড়িৎ চৌম্বকীয় আবেশ। যে সামনে আছে তড়িৎ চৌম্বকীয়, তড়িৎ সামনে লেখা, তড়িতের গুরুত্ব বেশি, মানে তড়িৎ সৃষ্টি হয় এইটাতে। তড়িৎ চৌম্বকীয় আবেশে তড়িৎ সৃষ্টি হয়, তড়িৎ বেশি গুরুত্বপূর্ণ তাই। এবার দুইটা সাল পড়ব, দুইটি 1800। ওয়েরস্টেড হইল কত সাল? 1819। মনে রাখবো, লামিন ইয়ামাল ওয়ে তৈরি করে, গোল দেওয়ার ওয়ে তৈরি করে, একজন ভালো মিডফিল্ডার, ভালো উইঙ্গার। আর মাইকেল ফ্যারাডে হইল রিজভি, গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করছে, মানে বিদ্যুৎ তৈরি করছে। রিজভি হলো গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করে। এই জন্য 1831 হলো মাইকেল ফ্যারাডের আবিষ্কার, তড়িৎ চৌম্বকীয় আবেশ। এই তড়িৎ চৌম্বকীয় আবেশ সৃষ্টি কইরা কিছু যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে। কারণ ওই খেলার যেটা তড়িৎ প্রবাহ থেকে চৌম্বক ক্ষেত্র, ওই খেলা দিয়া তো আর যন্ত্রপাতি আবিষ্কার করা যাবে না, তাই না? এই জন্য লাগবে তড়িৎ চৌম্বকীয় আবেশ। কি যন্ত্র তৈরি করা হয়েছে? জেনারেটর, ট্রান্সফরমার এবং অন্যান্য যন্ত্রপাতি, যেমন ডায়নামো। তিনটার নাম কি? জেনারেটর, ট্রান্সফরমার, ডায়নামো। এইবার কয়েক ধরনের তড়িৎচালক শক্তি পড়ব। প্রথমে পড়ি আবিষ্ট তড়িৎচালক শক্তি। আচ্ছা, আবিষ্ট মানেটা কি? আবিষ্ট মানে হইল একাধিক কুণ্ডলী থাকবে, একটার আবেশে আর একটায় কাজ হবে, সোজা কথা। আবিষ্ট মানে একাধিক কুণ্ডলী থাকবে, একটার আবেশে আর একটায় কোনো একটা ক্রিয়া ঘটবে, এটা হলো আবিষ্ট। আবিষ্ট তড়িৎচালক শক্তি মানে কোনো ড্যাশ বর্তনীতে তড়িৎ চৌম্বক আবেশে সৃষ্ট ড্যাশ তড়িৎচালক শক্তি। কোনো বদ্ধ বর্তনীতে, ড্যাশ বর্তনী বদ্ধ বর্তনী, আর ড্যাশ তড়িৎচালক শক্তি সেটা হলো ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি। বদ্ধ বর্তনী কেন? কারণ সবসময় আমরা বদ্ধ বর্তনী নিয়ে কাজ করব। এখানে মানে মেইন জিনিসটা উৎপন্ন হবে বদ্ধ বর্তনীতে, ঠিক আছে? উৎপন্ন হবে সবসময় বদ্ধ বর্তনীতে। এইটা বইয়ে ছবি আছে, ওই ছবি দেখলে আরো ভালো বোঝা যাবে। আর ক্ষণস্থায়ী কেন? কারণ যতক্ষণ তড়িৎ প্রবাহিত হবে ততক্ষণ চৌম্বক ক্ষেত্রে এক্সিস্ট করে, তড়িৎ প্রবাহ না থাকলে চৌম্বক ক্ষেত্র এক্সিস্ট করে না। তাই আবেশ মানেই ক্ষণস্থায়ী ছাড়া আবেশ হবে না। আর আবিষ্ট তড়িৎ প্রবাহ সেম, কোনো বদ্ধবর্তনীতে তড়িৎ চৌম্বকীয় আবেশ এ সৃষ্ট ক্ষণস্থায়ী
প্রবাহ। তড়িৎচালক শক্তি প্রবাহ সবই সৃষ্টি হয় কোথায়, কোন বর্তনীতে? বদ্ধতে। মুখ্য কুণ্ডলী আর গৌণ কুণ্ডলী। মুখ্য কুণ্ডলী কোনটা? যেই কুণ্ডলী ড্যাশ বহন করে বা ড্যাশবাহী, তড়িৎ বহন করে বা তড়িৎবাহী। যেই কুণ্ডলীটা তড়িৎ বহন করে সেইটা মুখ্য। আর এই মুখ্যটার আবেশে যে আবিষ্ট হয় সে গৌণ। এই যে তারের কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় তাকে বলা হয় গৌণ কুণ্ডলী। ছবি পরে দেখব। মুখ্য হইল যে কাজ করে, আর যে অন্যকে আবিষ্ট করে সে হলো মুখ্য, যে তড়িৎবাহী। কারণ তড়িৎ দিয়েই তো আবিষ্ট করা হয়, তড়িৎ চুম্বক, তড়িৎ দিয়ে আবিষ্ট করা হয়। যাই হোক, ব্যাপার না, ওটা ছবিতে বোঝাতে হবে, পরে ছবি আসতেছে। এইবার আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি পায় কির ফলে? মানে আবিষ্ট তড়িৎ প্রবাহ মানে গৌণ কুণ্ডলীতে যেই আবিষ্ট তড়িৎ প্রবাহটা সৃষ্টি হয় তার মাত্রাটা বাড়ে কোন কোন কারণে? মনে রাখবো, ক খ গ, ক খ গ মেরুতে, ক খ গ মেরুতে যাক, আই বৃদ্ধি পাক। আই মানে তড়িৎ প্রবাহ। ক খ গ মেরুতে যাক, আই বৃদ্ধি পাক। ক মানে কি? ক হইল এই যে 4 নম্বরটা, কুণ্ডলীর অভ্যন্তরে কাঁচা লোহার মজ্জা থাকলে। ক মানে কাঁচা লোহা। খ হলো ক্ষেত্রফল, কুণ্ডলীর ক্ষেত্রফল। আর যে বৃদ্ধি পাক, পাক মানে হলো পাক সংখ্যা। কুণ্ডলীর ক্ষেত্রফল বাড়লেও আই বাড়ে, কুণ্ডলীর পাক সংখ্যা বাড়লেও আই বাড়ে। আর ক খ গ, গ হইল গতি। চুম্বক আর কুণ্ডলীর আপেক্ষিক গতি বৃদ্ধি পাইলে, এই গতি মানে কিন্তু বেগ, গতির জায়গায় বেগও লেখা থাকতে পারে, যাহা গতি তাহাই বেগ। ক খ গ মেরুতে যাক, মেরু মানে মেরু শক্তি। এই যে এটা হলো মেরু শক্তি। কার মেরু শক্তি? চুম্বকের মেরু শক্তি। কারণ চুম্বকের শক্তি থাকবে, ওই স্থির গৌণ কুণ্ডলীতে কোনো শক্তি থাকবে না। চুম্বকের মেরু শক্তি বৃদ্ধি পাইলে মেরুতে যাক বৃদ্ধি পাক। ঠিক আছে, এবার বইয়ে যাব। বইয়ের সব কথাগুলি এখানে প্রায় লেখাই ছিল, তাও একটু পড়ি। ফ্যারাডে পরীক্ষা করে প্রমাণ করেন যে গতিশীল চুম্বক তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারে, যেটাকে আমরা তড়িৎ চৌম্বকীয় আবেশ বলছি। মানে পরেরটা, তৃতীয়টা, গুরুত্বপূর্ণটা। হ্যাঁ, কিছু পড়ার দরকার নাই। এই যে এলো ছবি, ক ক একটা ছবি, খ একটা ছবি। এটা একটা বদ্ধ কুণ্ডলী, এই গোল 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 গোলটা। আর এটা হলো একটা SN লেখা, হলো একটা চৌম্বক। যদি আমরা এই চৌম্বকটা একটু নাড়াচাড়া করি, নিয়ে আসি বাইর করি, নিয়ে আসি নিয়ে যাই, আসি নিয়ে যাই, এমন করি, একটা আপেক্ষিক গতি সৃষ্টি হবে। এর ফলেই এই বদ্ধ কুণ্ডলীতে আপেক্ষিক তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। আবার সেম কাজটা আমরা আরেকভাবে করতে পারি। আমরা কোনো চৌম্বক ইউজ করলাম না, কি করলাম? এই যে বাম দিকেরটা হলো একটা তড়িৎবাহী কুণ্ডলী, আর এটা হলো তড়িৎ সারা কুণ্ডলী, যেখানে আবেশ সৃষ্টি হবে। তার মানে তড়িৎবাহী কুণ্ডলীটা হলো মুখ্য কুণ্ডলী, আর এটা হলো গৌণ কুণ্ডলী, যেটাতে তড়িৎ সৃষ্টি হবে। তড়িৎবাহী কুণ্ডলীতে আমরা তড়িৎ প্রবাহ করবো ইচ্ছা করেই, ব্যাটারি দিয়ে। এই যে ব্যাটারি লাগানি, বি দিয়ে ব্যাটারি লাগানি হয়েছে, ব্যাটারি দিয়ে তড়িৎ প্রবাহ করব। এতে এখানে তড়িৎ প্রবাহ হবে, আর এর পাশে আছে, গৌণটা পাশে আছে, তাই পাশে থাকার কারণে সে আবেশিত হবে। যেন বাম দিকেরটা মুখ্য আর ডান দিকেরটা গৌণ। এই দুইভাবেই করা যায়। চুম্বক দিয়েও করা যায়, বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি করা। আবার তড়িৎবাহী কুণ্ডলী দিয়েও বদ্ধ কুণ্ডলীতে, বদ্ধ না গৌণ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায়। এই দুইভাবেই যেখানে লেখা আছে। কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎ চৌম্বক আবেশে সৃষ্ট ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তিকে আবিষ্ট তড়িৎচালক শক্তি এবং প্রবাহকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে। এটা পড়ছি আমরা। তড়িৎবাহী কুণ্ডলীকে বলা হয় মুখ্য কুণ্ডলী বা ইংরেজিতে প্রাইমারি কয়েল, আর গৌণ কুণ্ডলীর ইংরেজি সেকেন্ডারি কয়েল। এই যে এইটাই গুরুত্বপূর্ণ। তড়িৎবাহী কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ মাত্রা অসম হলে বদ্ধ কুণ্ডলী ও তড়িৎবাহী কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি না থাকলেও, এই যে এখানে কিন্তু আপেক্ষিক গতি ছিল, যদি
তড়িৎ প্রবাহ সবসময় সেম থাকে, 5 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ারই আছে, বা 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ারই আছে, তাহলে কিন্তু গতি দিতে হবে। এই চুম্বক যেমন নাড়াইতে হয়েছিল, এটাও নাড়াইতে হবে যদি তড়িৎ প্রবাহ কেমন থাকে, সেম থাকে, সম থাকে। আর যদি তড়িৎ প্রবাহ হয় অসম, মানে কি কখনো 5 অ্যাম্পিয়ার, কখনো 6 অ্যাম্পিয়ার, কখনো 2 অ্যাম্পিয়ার, কখনো 3 অ্যাম্পিয়ার, এরকম চেঞ্জ হইলে আর কি করতে হবে না, নাড়াইতে হবে না। এটাই বলছে এই জায়গায়। তখন আর আপেক্ষিক গতি লাগবে না, নাড়ানির প্রয়োজন নাই। তখন এমনি এমনি বদ্ধকুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক শক্তি দেখা দিবে। জানার বিষয় যেটা বলা হয়েছে, যতক্ষণ চুম্বক এবং কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকবে ততক্ষণই আপেক্ষিক তড়িৎ প্রবাহ চলবে এবং তড়িৎ শক্তি উৎপাদন হবে। কারণ কি? কারণ এই সবই ক্ষণস্থায়ী। কারণ গতি বন্ধ করে দিলেই ওগুলিও বন্ধ হয়ে যাবে। আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা চুম্বক এবং কুণ্ডলীর আপেক্ষিক বেগের উপর নির্ভর করে। ওই যে আমরা বললাম না, ক খ গ, গ দিয়া কি ছিল? গতি। ওই গতি তো বেগ। কুণ্ডলী সাপেক্ষে চুম্বক মেরুর গতি কোন দিকে আর আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ, এই দুইটা মনে রাখতে হবে। যেমন চুম্বকের কোন কোন মেরু আছে? এন আর এস, মানে নর্থ মানে কি? নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গ, উত্তর আর দক্ষিণ। ইংরেজিতে মনে রাখবো এন এন বি, এটা মনে রাখবো এন এন বি। এন মানে কি? নর্থ। পরের এন মানে কি? নিকটে আসলে এন, নর্থ। নিকটে আসলে বি, বি মানে কি? বামাবর্তী। বি এর বিপরীত কি? বামাবর্তীর বিপরীত কি? ডানাবর্তী, বা তার আরেকটা নাম হইল দক্ষিণাবর্তী। ড আর দ, ড আর দ, দক্ষিণ যা, ডান ও তা। ডান মানে দক্ষিণ, ডান মানে দক্ষিণ। ঠিক আছে? এবার এন এন বি, এইটা হলো আমাদের মূল জিনিস। এখান থেকে যদি এন এন বি আগে লিখে রাখবো, এন এন বি। এখান থেকে প্রশ্নের যেটা আসছে সেটা যদি একটা চেঞ্জ থাকে, যেমন দ্বিতীয়টার কথা চিন্তা করি, এন দূরে, মানে এন দূরে মানে নিকটে না, এন ডি একটা চেঞ্জ হইল, তাহলে দুইটা থেকে একটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে সেটা উল্টে যাবে। এন এন হইলে বি হইতো, একটা চেঞ্জ হয়ে গেছে, উল্টে যাবে, বিটা হয়ে যাবে ডি, মানে দক্ষিণাবর্তী। এখন চিন্তা করি 3 নম্বরটা, এস। এন এর সাথে এস একটা চেঞ্জ হয়েছে, আর নিকটের থেকে নিকটে আছে, তার মানে একটা চেঞ্জ হয়েছে। একটা চেঞ্জ হয়েছে মানে কি? আবার উল্টা যাবে, মানে প্লাসে মাইনাস মাইনাস এরকম আর কি। একটা চেঞ্জ হইলে উল্টা যাবে, আর যদি দুইটাই চেঞ্জ হয়ে যায় তাহলে সেম থাকবে। যদি দুইটাই সেম থাকে তাহলে সেম থাকবে। যেমন লাস্টেরটা, আমাদের প্রথমটা ছিল এন এন বি, নর্থ মেরু নিকটে আনলে বামাবর্তী। সেটার সাথে 4 নম্বরটা তুলনা করি, যদি এনের সাথে এস চেঞ্জ হয়েছে, নিকট দূরে চেঞ্জ হয়েছে, তার মানে কি এটাও চেঞ্জ হবে না, আর দুইটা চেঞ্জ হয়েছে মানে এটা সেম থাকবে। এই জন্য বামাবর্তী মনে রাখবো, এন এন বি বা উনি বামে। এই যে এখানকার ট্রিক্স, উনি মানে উত্তর মেরু, নি মানে নিকটে, বামে মানে বামাবর্তী। উনি বামে বা এন এন বি। এইবার ফ্যারাডের তড়িৎ চৌম্বক আবেশের সূত্র। তড়িৎ চৌম্বক আবেশের মোট 3টা সূত্র আছে। এর মধ্যে 2টার কথা মনে হয় এই বইয়ে লেখা আছে, বই পড়বো পরে দেখা যাবে। মোট 3টা সূত্র, ফ্যারাডে 3টা, চৌম্বক 3টা, তড়িৎ আবেশ সব 3টা কইরা 3টা সূত্র। প্রথম সূত্র হইল, যখনই কোনো বদ্ধ তার কুণ্ডলীতে আবদ্ধ চৌম্বক বলরেখার সংখ্যা, বলরেখা মানে কি? ওই যে একটা কাগজ তার করায় দিলে ওটার ভিতরে দিয়া বলরেখা চলে যায়, ওইটাই কিন্তু বলরেখা। ঠিক আছে? চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন ঘটে, তখন উক্ত কুণ্ডলীতে একটি তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়। একটা কুণ্ডলী দিয়া চৌম্বক বলরেখা এর চেঞ্জ হইলে, আগে 5টা গেছে এখন 10টা গেছে, তখন ওখানে একটা তড়িৎ চালক শক্তি আবিষ্ট হবে। কি জানা যায় সেটা পরে পড়তেছি, একসাথে পড়তেছি। দ্বিতীয় সূত্র তো আর পড়তে হবে না, তবে দ্বিতীয় সূত্রে যে এইটা কততম সূত্র আসতে পারে, তাহলে এখানে মানটা থাকবে। এই যে তার কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান, যে মান এই মান ওয়াটা দেখলেই সেকেন্ড বুঝবো, মুখস্থ করার ট্রিক দিতেছি। আর থার্ড সূত্র বুঝবো দিক দেখলে, যে দিক থাকবে,
কোনো তড়িৎ চৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক থাকবে। তার মানে যা জানা যায় এটাও এবার বলে দিব, আবার কি থাকলে মনে রাখবো এটাও। যেমন প্রথম সূত্র কি জানা যায়? প্রথম সূত্রে জানা যায় কারণ, দ্বিতীয় সূত্রে কি জানা যায়? মান, আর থার্ড সূত্রে জানা যায় দিক। কারণ, মান, দিক। আমরা সবার আগে কি খুঁজি? কারণ খুঁজি, কারণ সবার আগে। আর তারপর হলো ভেক্টরের মতো মান, দিক। 2 হইল মান, মান 2 বা মন 2, 2 মান, আর 3 দিক, 3D। এইবার কোনটার দিছে কে? যেমন দ্বিতীয় সূত্রটা এর গাণিতিক রূপ দিছে কে? দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ দিছে নিউম্যান। টু নিউম্যান। এই গাণিতিক রূপটা কি? গাণিতিক রূপটা হইল ই মানে কি? ই মানে হইল ফাই, মানে যে এইটা ফাই নাকি, এটা হইল ডি ফাই বাই ডিটি। এই ডি ফাই মানে হইতেছে তড়িৎ চুম্বক আবেশ। ঠিক আছে, ফাই মানে তড়িৎ চুম্বক আবেশ। আচ্ছা, ইটা পরে বলতেছি, বই দেখে নেব নি। ই ইকুয়াল টু এন হইল সমানুপাতিক ধ্রুবক, আর ডিফাই বাই ডিটি। আর থার্ড সূত্রের গাণিতিক রূপটা কি? সেম এরকমই, খালি সামনে একটা মাইনাস। এই যে সেম এরকমই সামনে একটা মাইনাস। থার্ড সূত্রটা দিছে কে? লেঞ্জ। 3 হইল লেঞ্জ, 3 লেঞ্জ। সেকেন্ড হলো নিউম্যান, 3 হইল লেঞ্জ। আর লেঞ্জের সূত্র ড্যাশ অনুসরণ করে। লেঞ্জের সূত্র কিছু একটা অনুসরণ করে। কি অনুসরণ করে? শক্তির নিত্যতা সূত্র অনুসরণ করে। মনে রাখবো, লেঞ্জ মানে ল্যাঞ্জা সবসময় নিত্য। সবসময় মানে কি? নিত্য মানে সবসময়। ল্যাঞ্জা নিত্যই থাকে, মানে গরুর ল্যাঞ্জা সবসময় থাকে গরুর শরীরে। যেন ল্যাঞ্জা নিত্য, এই জন্য ল্যাঞ্জা করে শক্তির নিত্যতার সূত্র ফলো করে। এইবার স্বকীয় আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশের অপর নাম সাবেশ। স্বকীয় আবেশটা কি জিনিস? এটা এক ধরনের আবেশ আছে না, পাশাপাশি দুইটা কুণ্ডলী রাখলে একটা থেকে আরেকটার মধ্যে যেই জিনিসটা ক্রিয়েট হয় সেটাই আবেশ। এটা হলো আবেশ। স্বকীয় আবেশ মানে যেখানে কুণ্ডলী থাকবে কয়টা? একটা বদ্ধ কুণ্ডলী থাকবে, সেটাই হলো স্বকীয় আবেশ। তড়িৎ প্রবাহ হবে কেমন? সম নাকি অসম? একটা হইলে অসম হবে, কারণ একটা, আচ্ছা এমনি মনে রাখবো, একটা অসম। অসমটাই তো বেশি ভালো, তাই না? অসম হইলে নাড়াইতে হয় না। ওই নাড়ানোর কিন্তু এখানে নাই। চিন্তা করব, একটা আছে, সম হবে না অসম হবে? অসম হবে, অসম হইলে ভালো। এই জন্য স্বকীয় আবেশ হলো একটি মাত্র বদ্ধ কুণ্ডলীতে অসম তড়িৎ প্রবাহের দরুন। বাকিটা পড়ে নিব। আর গুণাঙ্কটা দুইটা গুণাঙ্কই পরে পড়ব। পারস্পরিক আবেশ, পারস্পর মানে কি? কুণ্ডলীকে একটা থাকবে, একটা হয়ে যাবে, পরস্পর হবে না, দুইটা কুণ্ডলী থাকবে। তার মানে ড্যাশ বর্তনীতে অসম তড়িৎ প্রবাহের ফলে ড্যাশ কুণ্ডলীতে যে তড়িৎ চৌম্বক আবেশ ঘটে তাকে বলা হয় পারস্পরিক আবেশ। কোনটায় তড়িৎ প্রবাহ হবে? তড়িৎ প্রবাহ হবে মুখ্যতে। কেমন তড়িৎ প্রবাহ? সম নাকি অসম? অবশ্যই অসম। এর ফলে গৌণ কুণ্ডলীতে তড়িৎ চৌম্বক আবেশ তৈরি হবে, এই জন্য একে বলা হবে পারস্পরিক আবেশ। এবার স্বকীয় আবেশ গুণাঙ্ক আর পারস্পরিক আবেশ গুণাঙ্ক, এই দুইটার যেই সংজ্ঞাটা লেখা, তার মধ্যে একটাই খালি চেঞ্জ আছে। কোন চেঞ্জ? স্বকীয় আবেশ গুণাঙ্কতে মুখ্য গৌণ উল্লেখ নাই, কারণ এখানে কুণ্ডলী একটাই, তাই লেখা আছে তার মধ্যে, এই যে আমি পয়েন্ট করছি, তার মধ্যে যে পরিমাণ চৌম্বক ফ্লাস্ক অবস্থান করে তার মধ্যে, তার মানে একটাই তো আছে। যদি একটা না হইতো তাহলে উল্লেখ করে দিত
যে মুখ্যের মধ্যে বা গৌণের মধ্যে, যেমনটা করছে কোথায়, যেমনটা করছে পারস্পরিকে। কি লিখছে? গৌণকুণ্ডলিতে, গৌণকুণ্ডলিতে যত সংখ্যক চৌম্বক ফ্লাস্ক অবস্থান করে তাকে পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলে। তার মানে গুণাঙ্কতে কি অবস্থান করে? গুণাঙ্কতে চৌম্বক ফ্লাস্ক অবস্থান করে। মনে রাখবো, ফ্লাস্কের ভেতর গু, ফ্লাস্কের ভেতর গু, তার মানে গুণাঙ্ক মানেই কি অবস্থান করবে? কুণ্ডলীর মধ্যে চৌম্বক ফ্লাস্ক অবস্থান করবে। সোজা কথা, ফ্লাস্কের ভিতর গু, গুণাঙ্ক মানেই ফ্লাস্কের ভিতরে চৌম্বক, দুঃখিত, গুণাঙ্ক, গুণাঙ্ক মানেই কুণ্ডলীর ভিতরে, কুণ্ডলীর ভিতরে চৌম্বক ফ্লাস্ক অবস্থান করবে। তার মধ্যে বললে বুঝবো স্বকীয় আবেশ গুণাঙ্ক, আর পারস্পরিক বললে বুঝবো গৌণকুণ্ডলীতে, গৌণকুণ্ডলী বলে বুঝবো পারস্পরিকে, পারস্পরিক। আবিষ্ট ইংরেজি কি? ইনডিউসড। ইনডিউসড মানে আবিষ্ট। যা প্রশ্ন করবো তার উত্তর দিতে হবে, পড়ার দরকার নাই। তড়িৎ চৌম্বকীয়, আচ্ছা দুঃখিত, আবিষ্ট তড়িৎচালক বল বা আবিষ্ট তড়িৎ প্রবাহ দুইটাই কেমন হয়? কেমন স্থায়ী? দুইটাই ক্ষণস্থায়ী। তার মানে আবিষ্ট মানেই ক্ষণস্থায়ী, আবিষ্ট যাই হোক তাই ক্ষণস্থায়ী। চৌম্বক ফ্লাস্ক ও চৌম্বক ফ্লাস্ক ঘনত্ব। আগে ফ্লাস্কটা পড়ি। কুণ্ডলীকে অতিক্রমকারী চৌম্বক ক্ষেত্র রেখার সংখ্যাকে, কুণ্ডলী মানে কি? কুণ্ডলী হইল ওই যে বদ্ধ কুণ্ডলী, ওইটার মধ্যে যতগুলি চৌম্বক ক্ষেত্র অতিক্রম করে যাইতেছে ওই সংখ্যাকে ওই কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাস্ক বলে। ছবি থেকে একটু বোঝার চেষ্টা করি। এই যে সর্বোচ্চ ফ্লাস্কের ছবিটা দেখি, এই যে এই কাগজটাকে আমরা কুণ্ডলী মনে করব। কাগজটা হলো একটা কুণ্ডলী, এই কুণ্ডলীকে ভেদ করে যাইতেছে যতগুলি চৌম্বক ক্ষেত্র রেখা, এই রেখাগুলি চৌম্বক ক্ষেত্র রেখা। আমরা এগুলিকে তড়িৎ বলরেখা বলতাম না? আগে যে পড়ছিলাম কি বলতাম? তড়িৎ বলরেখা। এই তড়িৎ বলরেখাই চৌম্বক ক্ষেত্র রেখার মতো কাজ করে। একই, প্রায় সেম, একইভাবে চিন্তা করব। তড়িৎ বলরেখা বা চৌম্বক ক্ষেত্র রেখা, এইগুলি যত বেশি অতিক্রম করবে ফ্লাস্ক তত বাড়বে। যেমন এখানে সর্বোচ্চ ফ্লাস্ক হয়েছে। এর পরের সংজ্ঞাটা ওই যে অন্যভাবে, এই সংজ্ঞাটা পড়ে রাখবো, পরে কোনো দিন বুঝলে বলবো নি, সমস্যা নেই। এই জন্য ওই পরের সংজ্ঞা দিয়েই বলছে কি, কোনো তলের ক্ষেত্রফল যদি এ হয় এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্র যদি বি হয়, ক্ষেত্রফল এ আর চৌম্বক ক্ষেত্র বি হইলে চৌম্বক ফ্লাস্ককে প্রকাশ করা হয় ফাই দ্বারা। একটু আগে যেটা দেখছিলাম ডি ফাই বাই ডিটি বলছিলাম, যে ওই যে দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র ছিল যে, ওইটাও কিন্তু এইটাই, এটা হলো বড় হাতের, হলো ছোটো হাতের, সেম জিনিস। ফাই ডি ফাই ইকুয়াল টু এ বি, মানে ক্ষেত্র গুণ ক্ষেত্রফল, চৌম্বক ক্ষেত্র গুণ তলের ক্ষেত্রফল। এইবার ছবি 3টা দেখি। তলটা যদি থাকে ক্ষেত্ররেখার, এই তীরগুলি হলো ক্ষেত্ররেখা, চৌম্বক ক্ষেত্ররেখা। তীরটার সমান্তরালে তাহলে হবে শূন্য ফ্লাস্ক, এবং কোণে থাকলে হবে মাঝারি ফ্লাস্ক। আর যদি একদম সমকোণে ক্ষেত্ররেখা আর তল সমকোণে থাকলে হবে সর্বোচ্চ ফ্লাস্ক। সবচেয়ে বেশি ক্ষেত্ররেখা তাকে ভেদ করে যাবে, মানে ফুইরা যাবে। এই লাইনটা এমনি মনে রাখবো। চৌম্বক ক্ষেত্রের সাথে কুণ্ডলী তলের উৎপন্ন কোণ চিন্তা করতে পারি কেমনে? চৌম্বক ক্ষেত্রকে বলতে পারি যে ক্ষেত্ররেখা, ক্ষেত্ররেখার সাথে বা চৌম্বক ক্ষেত্রের সাথে, ক্ষেত্র যা ক্ষেত্ররেখাও তা ধরে রাখি। তা এর সাথে যদি কুণ্ডলী তল, এই যে কাগজের তলটার উৎপন্ন কোণ বাড়তে থাকে, তার মানে তলটা আস্তে আস্তে আরও 90 ডিগ্রি কাছে যেতে থাকে, তাহলে কি হবে? ফ্লাস্কের মানও বাড়বে।
আর যদি কুণ্ডলিতল চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে থাকে, কুণ্ডলিতল মানে কাগজটা যদি ক্ষেত্রের সাথে, ক্ষেত্র মানেই ক্ষেত্ররেখা, একই জিনিস, ক্ষেত্র ইজ ইকুয়াল টু ক্ষেত্ররেখা, রেখাগুলি তীরগুলি এর সাথে সমকোণে থাকে, তাহলে হবে সর্বোচ্চ ফ্লাস্ক। চৌম্বক ফ্লাস্ক কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? অবশ্যই স্কেলার রাশি, এটা কোনো দিক টিক নাই, ঠিক আছে? জিনিসটা কঠিন কিন্তু স্কেলার, সুবিধা আছে। চৌম্বক ফ্লাস্ক স্কেলার রাশি। এই ফ্লাস্কের একক কি? এর 4টা 5টা একক আছে, ঠিক আছে? প্রথমে মনে রাখবো ফ্লাস্ক দিবে কে? ফ্লাস্ক দিবে ওয়েটার, ওয়েটার মানে ওয়েবার, লেখা হয় কি দিয়া? WB, বিটা ছোট হাতের। এই ওয়েবার হলো ফ্লাস্কের একক। ওই ফ্লাস্কের ভিতরে থাকবে কি? চা মানে টি, যেখানে মিষ্টি থাকবে গাঢ়, TM²। টি মানে কি? বড় হাতের টি মানে টেসলা, M² মানে ছোট হাতের M² মানে মিটার স্কোয়ার, তার মানে ওয়েবার বা TM²। এর আরেকটা ফর্ম হইল ওয়েবার বা TM² ইকুয়াল টু, ফ্লাস্কটা রাখবে কেমনে? প্রথমে নামাবে, তারপর নামায়া আনবে মানে নিউটন মিটার, বড় হাতের M, ছোট হাতের m, নিউটন মিটার পার এ মানে পার অ্যাম্পিয়ার। নিউটন মিটার নিচে ভাগ দিয়ে অ্যাম্পিয়ার মানে Nm এ ইনভার্স। Nm নামাবে, নামায়া তারপরে আনবে, নামায়া আনবে, নামা আন Nm পার এ। এটা হলো TM² ইকুয়াল টু WB ইকুয়াল টু Nm এ ইনভার্স, সেম একক। এটা হলো এখনকার একক। আর পূর্বের একক কি? পূর্বের একক হলো ম্যাক্সওয়েল বা গাউসেরটা। কেমনে মনে রাখবো? যেমন ম্যাক্সওয়েল এখন অবসর নিয়ে নিছে, সে পূর্বে খেলতো, এই জন্য সে পূর্বে যখন খেলতো তখন সে ফ্লাস্ক দিয়া চাও খাইতো, সে ফ্লাস্ক দিয়ে চা খাইতো। তারপরে ম্যাক্সওয়েল মাঠে নামতো, নাইম্মা কি করতো? আমরা বলি কি খুল যা সিমসিম, আর সে বলতো যাও সিমসিম, যাও সিমসিম বলে বলে বাড়ি দিত, আর বল ছয় হয়ে যাইতো। তারপরে ম্যাক্সওয়েল ইকুয়াল টু যাও সিমসিম, সিমসিম মানে CM², CM গুণ CM মানে সিমসিম, আর যাও মানে গাউস। ম্যাক্সওয়েল মানেই গাউস সেন্টিমিটার স্কোয়ার। 1 ম্যাক্সওয়েল সমান ড্যাশ গাউস সেন্টিমিটার স্কোয়ার, 1 গাউস সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু কত ওয়েবার? 10⁻⁻8 ওয়েবার, 10⁸ ওয়েবার, 10⁻⁻8 10⁻⁻8 ওয়েবার। তার মানে ওয়েবারটা হলো বড়, ঠিক আছে, আর ম্যাক্সওয়েলটা ছোট। উল্টা যদি দিই তাহলে 1 ওয়েবার সমান হয় 10⁻8 ম্যাক্সওয়েল, তাই না? তাই তার মানে 1 ম্যাক্সওয়েল ইকুয়াল টু 10⁻⁻8 ওয়েবার। এইবারে যে মাত্রা সমীকরণটা লিখবো, ওই যে নামায়া আনো, ওই সূত্র থেকে মাত্রা সমীকরণ বের করতে সহজ, কিন্তু এই জায়গায় ভুল আছে, ভুলটা একটু পরেই দেখায় দিব। ইয়াতে এটা আই এর পরে হবে -1। আই মানে কিসের? আই হইল অ্যাম্পিয়ারের, মানে তড়িৎ প্রবাহের মাত্রা হলো আই, অ্যাম্পিয়ার। যেখানে এ থাকবে এককে, যেখানে এ থাকবে অ্যাম্পিয়ার থাকবে, সেখানেই মাত্রার সময় গিয়ে আই হয়ে যাবে। এইবার চৌম্বক ফ্লাস্ক ঘনত্ব, এই সব ঘনত্ব মানেই কি? যে তল ঘনত্ব বা তলমাত্রিক ঘনত্ব, সব ঘনত্ব মানেই কি? ঘনত্ব মানে একক ক্ষেত্রফলে কতটুক ফ্লাস্ক। চৌম্বক ফ্লাস্ক ঘনত্ব মানে একক ক্ষেত্রফলে কতটুক চৌম্বক ফ্লাস্ক যাইতেছে, তাই না? হ্যাঁ তাই। কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফল দিয়ে অতিক্রমকারী চৌম্বক ফ্লাস্ককে ওই বিন্দুতে ওই তলের লম্ব বরাবর চৌম্বক ফ্লাস্ক ঘনত্ব বলে। ওই বিন্দুতে ওই তলের কি বরাবর? লম্ব বরাবর, লম্ব বরাবর ফ্লাস্ক ঘনত্ব যায় লম্ব বরাবর। যেমন চৌম্বক ফ্লাস্ক ঘনত্ব ওই যে নিচে এ, উপরে হলো ওয়েবার, একই বলি উপরে হলো ফাই, কারণ ফাই মানেই চৌম্বক ফ্লাস্ক। আর ফাই ইকুয়াল টু এবি লেখা যায়, একটা সূত্র শিখলাম, ফাই ইকুয়াল টু এবি কই গেল? এই যে
ফ্লাস্ক হলো এ বি, ফ্লাস্ক এ বি, ফ্লাস্ক ইকুয়াল টু এ বি, মানে ফ্লাস্কে চা ভরা শিখতে হবে এ বি সি এর মতো, এ বি সি এর মতো সহজ কাজ ফ্লাস্কে চা ভরা। এই জন্য কাটলে ফ্লাস্ক ঘনত্ব হয় শুধু বি। সাবধানে দিন, খুবই গুরুত্বপূর্ণ সূত্র, খেয়াল রাখতে হবে। কোনো বিন্দুতে চৌম্বক ফ্লাস্ক ঘনত্ব আর চৌম্বক ক্ষেত্র একই, মানে কি চৌম্বক ক্ষেত্রকে কী দ্বারা প্রকাশ করা হয়? বি দ্বারা, ঠিক আছে? বি ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র মানে বি, ফ্লাস্ক ঘনত্ব মানে ঘনত্ব কোনো প্রকাশ নাই, চৌম্বক ক্ষেত্র মানে বি, আর চৌম্বক ফ্লাস্ক মানে এ বি বা ফাই, চৌম্বক ক্ষেত্র মানে বি। এই জন্য চৌম্বক ক্ষেত্রকে চৌম্বক ফ্লাস্ক ঘনত্ব বলা হয়, সেম জিনিস তো। চৌম্বক ফ্লাস্ক ঘনত্বের একক পারবই তো এখন, ওয়েবার পার মিটার স্কোয়ার, বা ওই যে উপরে হবে টি, উপরে হবে টি এম ইনভার্স, আবার ভাগ হবে, দুঃখিত, উপরে হবে টি এম স্কোয়ার চৌম্বক ফ্লাস্কের, আর নিচে হবে মিটার স্কোয়ার, কারণ ভাগ যেহেতু এ, এই যে মিটার স্কোয়ার, তার মানে কেটে দিলে টেসলা হিসাব পড়বে। চৌম্বক ফ্লাস্ক প্রকাশ করা হয় ফাই দ্বারা। সংজ্ঞা: কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে লম্বভাবে পার হয়ে যাওয়া চৌম্বক বলরেখার মোট সংখ্যাই হলো ওই ক্ষেত্রের চৌম্বক ফ্লাস্ক। অবশ্যই চাইতে হবে কি হবে? লম্বভাবে। তড়িৎ ক্ষেত্রের আবেশ কি দ্বারা প্রকাশ করা হয়? বি দ্বারা। আমরা শিখছিলাম তড়িৎ ক্ষেত্র, দুঃখিত তড়িৎ না, চৌম্বক। আমরা শিখছিলাম চৌম্বক ক্ষেত্র মানে বি, চৌম্বক ক্ষেত্র যা চৌম্বক ক্ষেত্রের আবেশ তা। আর একটু আগে কাটাকাটি করে দেখলাম চৌম্বক ক্ষেত্র যা বি, চৌম্বক ক্ষেত্র চৌম্বক ফ্লাস্ক ঘনত্ব তা। চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু চৌম্বক ফ্লাস্ক ঘনত্ব এ বি বাই এ। তারপরে এখানে আবার আসি, ক্ষেত্রফলকে প্রকাশ করা হয় এ দ্বারা এবং কুণ্ডলীর ফ্লাস্ককে প্রকাশ করা হয় ফাই দ্বারা। ফাই হইল এ বি বা বি এ। এইবার সূত্রটা একটু অন্যভাবে লিখব। যদি এন সংখ্যক, এন পাক সংখ্যক কুণ্ডলীর ফ্লাস্ক কত? এন পাক সংখ্যক কুণ্ডলীর ফ্লাস্ক ফাই ইকুয়াল টু এন এ বি কস থিটা। কস থিটা কেন? কারণ এরা কী রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি হলে কোন গুণ হবে? ডট গুণ, আর ডট গুণ মানেই কস থিটা। ক্রস গুণ হলে হচ্ছে সাইন থিটা, এটা ডট, তাই কস থিটা। তার মানে পাক আসলেই তখন কি কস থিটা এসে পড়বে, এন এসে পড়বে। পাক আসলেই এন এসে পড়বে, কস থিটা এসে পড়বে। সূত্র মুখস্থ রাখতে হবে। এইবার একক। প্রথমের সবগুলো একক আগেই পড়া হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, মাত্র যে বলছিলাম বইয়ে ভুল আছে, আসলেই ভুল আছে। এখানে আই এর সাথে ইনভার্স হবে শুধু, মানে আই টু দ্য পাওয়ার -1 হবে, 2 না, কারণ অ্যাম্পিয়ার ইনভার্স আছে শুধু। এই নিউটন মিটার থেকেই আমরা মাত্রাটা লিখব। এইবার বিশেষ তথ্যগুলি পড়ে নেব শুধু, ঠিক আছে? পজ পড়ে নেব, পজ। এইবার চৌম্বক ফ্লাস্ক এর একক পড়ছি, তবে একটা পড়ি নেই, সেটা কি? টেসলা মানে কি? টেসলা মানে টি বা এইচ, এইচ দ্বারা প্রকাশ করা হয়। টেসলা মানে এইচ, এইচ দ্বারা কী প্রকাশ করা হয় জানি না, তবে টেসলা টি ইকুয়াল টু এইচ, কারণ এই যে টি এম স্কোয়ার বা এইচ এম স্কোয়ার লেখা আছে, তার মনে রাখবো টেসলা ইজ ইকুয়াল টু হেসলা। টেসলা হেসলা, টেসলা হেসলা, নামটা মনে নাই, তাও এইচ দিয়ে মনে রাখবো। ছোটো হাতের এইচ কিন্তু, বড় হাতের না। টেসলা বড় হাতের টি ইকুয়াল টু এইচ, কারণ তখন তো টি এম স্কোয়ার ইকুয়াল টু এইচ এম স্কোয়ার হইতো না। টেসলা হেসলা, টেসলা হেসলা। এইবার দুইটা গুণাঙ্কের একক পড়ব, স্বকীয় আবেশ গুণাঙ্ক বা সাবেশ গুণাঙ্ক আর পারস্পরিক আবেশ গুণাঙ্ক। এই দুই গুণাঙ্কের একক সেম। মূল এককের সাথে আরও দুইটা একক আছে। মূল এককটা কি? হেনরি, মনে রাখবো, হা গু। হেনরি মানে হে, হে গুণাঙ্কের গু, হে গু, হে গু, হে গু, হে গু, হে গু। হেনরি গুণাঙ্ক, হেনরি গুণাঙ্ক, গুণাঙ্ক মানে হেনরি, বড় হাতের এইচ। হেনরি হলে বড় হাতের এইচ, আর টেসলাটা হলে ছোটো হাতের এইচ। সাবধান, বড় হাতের এইচ মানে হেনরি,
আর টেসলাটা হলো ছোটো হাতের TH টাক্কুহালা TH। আর হেনরির আরও দুইটা ফর্ম আছে। একটা ফর্ম হইল গুণাঙ্ক, যেহেতু গুণাঙ্ক মানে কি ফ্লাস্ক, আচ্ছা এটা তো হইল ঘনত্ব হইল ফ্লাস্ক পার মিটার স্কোয়ার, এটা হইল গুণাঙ্ক। গুণাঙ্ক নিচে হবে আই ইনভার্স, মানে নিচে হবে আই মানে এ অ্যাম্পিয়ার হবে নিচে। গুণাঙ্কের বাকি দুইটা হইল ওয়েবার পার এ কিংবা ভিএস পার এ। আগে মনে রাখি ভিএস আর ওয়েবার যে সেম জিনিস, সেটা মনে রাখবো কেমনে? ওয়েবার মানে ওয়েটার ভার্সেস ওয়েটার, একজন ওয়েটারের সাথে আরেকজন ওয়েটারের মারামারি হয়, এই জন্য ওয়েটার ভার্সেস ওয়েটার মানে ওয়েবার ভার্সেস ওয়েবার, ভিএস ইকুয়াল টু ডব্লিউবি। আর গুণাঙ্ক হইলে হবে পার অ্যাম্পিয়ার, মানে ক্রস মানে ভাগ অ্যাম্পিয়ার, গুণাঙ্ক মানেই ভাগ অ্যাম্পিয়ার। মাত্রাটাও দেখে নিব। ওয়েবারকে ওই যে এন এম পার এ দিয়ে চিন্তা করব। গুণাঙ্কর সাথে যে এ আসবে নিচে, এটা মুখস্থ করার ট্রিক। গু এ হেনরি, গু মানে গুণাঙ্ক, এ মানে অ্যাম্পিয়ার, হেনরি মানে হেনরি ইকুয়াল টু ওয়েবার পার অ্যাম্পিয়ার বা ভিএস পার অ্যাম্পিয়ার। ফ্যারাডের তড়িৎ চৌম্বকীয় আবেশের সূত্রাবলী। ফ্যারাডের কয়টা সূত্র আছে? ফ্যারাডের সূত্র আসলে দুইটা, ঠিক আছে, এখানে কিন্তু লেখাই আছে। এত সালে বিজ্ঞানী ফ্যারাডে তড়িৎ চৌম্বকীয় আবেশের দুটি সূত্র দেন। মোট সূত্র আছে তিনটা, তবে কয়টি লিখলে দুইটা লিখবো, কারণ এখানে দুটি লেখা আছে। প্রথম সূত্র আগেই পড়ছি। প্রথম সূত্রের মধ্যে কিছুই নাই, মানও নাই, দিকও নাই। এটা হলো প্রথম সূত্র। এই যে চুম্বক থেকে বলরেখা বাইর হয়, আর যে এখানে একটা কুণ্ডলী রাখা, যে আমরা একটা কুণ্ডলী। দ্বিতীয় সূত্রে মান আছে। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ এই যে এইটা, সবই পড়া হয়েছে। যে ফাইটাই কিন্তু এটাই কি চুম্বক ফ্লাস্ক, যেকে বড় হাতের ফাই দ্বারাও লেখা হয়। ম্যাথটা করব এইটা। আচ্ছা, ই মানে হইল ক্ষণস্থায়ী আবিষ্ট তড়িৎচালক বল, মানে এই যে তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি, ওইটাই হলো ই, ঠিক আছে। এই যে ই আবিষ্ট তড়িৎচালক শক্তি হলো ই। এই ম্যাথটা করবো, পজ। লেন্জ এর সূত্র, এইটাকে তৃতীয় সূত্র বলে নাই, লেন্সের সূত্র নাম দিয়ে চালাইছে। তৃতীয় নামের একটা সূত্র নাই, দুইটাই সূত্র। দিক থাকবে নামে। কিসের দিক জানা যায়? দিক জানা যায়, কার দিক জানা যায়? আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক আর তড়িৎচালক শক্তির দিক, মানে দুইটারই দিক জানা যায়। জিনিস শুধু দুইটা, শক্তি আর প্রবাহ, দুইটারই দিক জানা যায়। মাইনাস আছে এখানে। এইবার ফ্যারাডে ও লেন্জ এর সমন্বয় সূত্র। ফ্যারাডের দ্বিতীয় সূত্র মানে নিউম্যানের সূত্র, আর লেন্জ, ওই দুটো সমন্বয় সূত্র কি? সমন্বয়ের সময় এনটা উঠে যাবে। লেন্সেও এন ছিল এন ডিফাই ডিটি, আর লেন্সে এন ছিল মাইনাস এন ডিফাই ডিটি, আর নিউম্যানও ছিল এন ডিফাই ডিটি। কিন্তু যখন আমরা সমন্বয় করব তখন উঠে যাবে কোনটা? এনটা উঠে যাবে, এনটা বাদ, ঠিক আছে, এনটা কাটা যাবে। কিন্তু মাইনাসটা কাটা পড়বে না, কারণ উপরে নিচে মাইনাস নাই, মানে মাইনাস যে কোনো একটাতে আছে, এই জন্য কাটা পড়বে না। আর এন তো দুইটাতেই আছে, এই জন্য কাটা পড়বে। এটাই হইল ফ্যারাডে আর লেন্জের সমন্বয় সূত্র। ফ্যারাডেরটাই মানে নিউম্যানেরটা আর কি, সেকেন্ড গাণিতিক রূপ দিতে নিউম্যান। এই জন্য ওটা কিন্তু নিউম্যানের ল বলে, এটাও লেখা আছে, কিন্তু ওইটাকে নিউম্যানের ল বলা হয়। এই যে এই জন্য এটিকে নিউম্যানের সূত্র নামেও পরিচিত। এইটা ফ্যারাডে গেল, লেন্স গেল। এবার লেন্স মানেই কি
কি নিত্যতা? যান্ত্রিক শক্তির নিত্যতা। লেঞ্জের সূত্র এবং শক্তির নিত্যতা সূত্র ওই যে ল্যাঞ্জা নিত্য থাকে। লেন্স হলো শক্তির নিত্যতা। শক্তি সৃষ্টি বা বিনাশ হয় না, শুধু রূপান্তর হয়। অগ্রগমনের সময় কি অগ্রগমন লাগবে না? অগ্রগমনের সময় ড্যাশ বলের ড্যাশ এ কাজ করতে হয়। অগ্রগমনের সময় বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। মনে রাখবো, অগ্রে বিবি আর পশ্চাতে আবি, মানে অগ্রে যায় বিবি, বিবিরা সবসময় আগে যায়, বিবি অগ্রে বিবি। অগ্রগমনের সময় এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। আর পশ্চাতে আবি মানে প্রত্যাগমন, মানে উল্টা আসার সময়, প্রত্যাগমনের সময় আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। পশ্চাতে আবি, অগ্রে বিবি। তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে লেঞ্জের সূত্র ড্যাশ সূত্র মেনে চলে। শক্তির নিত্যতা সূত্র, এটার ব্যাখ্যা কি? এই লেঞ্জের সূত্র যে আসলেই শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, এটার ব্যাখ্যা হইল, কোনো কুণ্ডলী এবং চুম্বকের মধ্যবর্তী আপেক্ষিক গতির জন্য কুণ্ডলীতে কী উদ্ভব ঘটে? আবিষ্ট তড়িৎ প্রবাহের উদ্ভব ঘটে, যা কাকে বাধা দেয়? যা ওই আপেক্ষিক গতিকেই বাধা দেয়। আবিষ্ট তড়িৎ প্রবাহের উদ্ভব হয় যা ওই আপেক্ষিক গতিকেই বাধা দিয়ে দেয়। মানে আপেক্ষিক গতির জন্যই যা উদ্ভব হইল, তাই আবার ওই আপেক্ষিক গতিকে বাধা দেয়, মানে ফাইজলামি আর কি। সুতরাং ওই গতি বজায় রাখার জন্য শক্তি লাগবে, কারণ আমি গতি দিয়েছি, গতির ফলে কিছুটা উৎপন্ন হয়ে যাচ্ছে, সে আবার আমার গতিটা বাধা দিয়ে যাচ্ছে, তার মানে কিছু শক্তি লাগবে। ওই গতি বজায় রাখার জন্য কিছু যান্ত্রিক শক্তি ব্যয় করতে হয়। এই যান্ত্রিক শক্তি ড্যাশ শক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক হয় তড়িৎ শক্তিতে, মানে ফ্যারাডেতে যান্ত্রিক তড়িৎ হয়, সোজা কথা। কারণ ফ্যারাডে গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করে। কি তৈরি করে? তড়িৎ শক্তি তৈরি করে, চুম্বক না। রূপান্তরিত হয়ে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। স্বকীয় আবেশ বা সাবেশ পড়ছি, একটা কুণ্ডলী থাকবে। স্বকীয় আবেশ মনে রাখবো, একটা কুণ্ডলীতে আই তড়িৎ প্রবাহের জন্য আবদ্ধ তড়িৎ ফ্লাস্কের পরিমাণ হইল ফাই ইকুয়াল টু এল আই। মনে রাখবো, ফাইলি মানে তুই কি জিনিসটা পাইলি, মানে ফাই ইকুয়াল টু বড় হাতের এল, ছোট হাতের আই। আইয়ে বড় হাতের লেখা যাবে, কারণ এল তড়িৎ প্রবাহ আর কি, আই। আর এল হইল সমানুপাতিক ধ্রুবক। এটাকে বলা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক। গুণাঙ্ক পড়ব যার একক হেনরি, সেটাই হলো এল। ঠিক আছে, গুল মনে রাখতে পারি, গুণাঙ্ক এল। এল দ্বারা প্রকাশ করা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ককে। সংজ্ঞাটা পড়ব। আর ফ্যারাডের সূত্রানুসারে এটা করছে, কি করছে? ফাইয়ের জায়গায় এল আই বসাই দিচ্ছি। একটু আগে শিখলাম ফাই ইকুয়াল টু এল আই, আর সেই এলটাই সামনে এসে পড়বে। তার মানে ই ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, কারণ এল যেহেতু ধ্রুবক মানে গুণাঙ্ক, স্বকীয় আবেশ গুণাঙ্ক, ধ্রুবকের তো ডিফারেন্সিয়েশন হবে না, তার মানে ডিফারেন্সিয়েশন হবে কার? আই এর। এই জিনিসটা খেয়াল রাখবো। মাইনাস এল ডিআই ডিটি ই ইকুয়াল টু ফাইয়ের জায়গায় এল আই লিখে দিছে। তার মানে এটাই। শুধু পজ করে সংজ্ঞাটা পড়ে রাখবো, সংজ্ঞাটার থেকে কিছু আসতে পারে। হয়ে গেল। তারপরে এটা হইল, অতএব কোনো একটি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ মাত্রা প্রতি সেকেন্ডে 1 একক পরিবর্তিত হলে এল আই, দুঃখিত, ডিআই বাই ডিটি ছিল না, ডিআই বাই ডিটি, ফ্যারাডের থেকে স্বকীয় আবেশ গুণাঙ্ক প্রমাণ করলে এই সূত্রটা আসে। ফ্যারাডের সূত্র অনুসারে স্বকীয় আবেশ গুণাঙ্ক প্রমাণ করতে চাইলে এরকম সূত্র আসবে, ইকুয়াল টু, এটা কিন্তু স্বকীয় আবেশ গুণাঙ্কের সূত্র, ইকুয়াল টু এল মাইনাস এল ডিআই বাই ডিটি। এটা প্রমাণ করতে চাইলে নিচে আছে টি, তার মানে কি? প্রতি একক সময়, প্রতি একক সেকেন্ডে, প্রতি সেকেন্ডে যদি আই এর পরিবর্তন মানে ডিটি হয় 1, ডিআই হয় 1, মানে এক একক পরিবর্তিত হয় আই এর, তাহলে ওই কুণ্ডলীতে যেই আবিষ্ট তড়িৎচালক শক্তি থাকবে, মানে যেই ই থাকবে,
সেটাই হবে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক, মানে এল। তা তখন এল আর ই সমান হয়ে যাবে, যদিও দিক মানে মাইনাস থাকবে, তাও ব্যাপার না। আর স্বকীয় আবেশ গুণাঙ্কের সূত্র আমরা শিখছি, গু এ মানে লাস্টে একটা এ থাকবে, নিচে একটা এ, পার এ। এই জন্য ওয়েবারের সাথে একটা ওয়েবারে আই ছিল -1, আর একটা পার এর জন্য I-2 হয়ে যাবে এই জায়গায়, বা হেনরি। হলো হেনরির বাকি এককগুলি, ওই যে ভিএস পার অ্যাম্পিয়ার, ওইটাই হলো যেটা ভিএস পার অ্যাম্পিয়ার, হেনরির বাকি একক। এখান থেকে এই সংজ্ঞার থেকে, এই দুঃখিত সূত্রের থেকে এই সংজ্ঞাটা হবে, পড়তে হবে না, দরকার নেই, সূত্রটা মনে রাখলেই চলবে। আচ্ছা, তাও পজ করে পড়ে নিতে পারি। আর হেনরি খুব ড্যাশ মানের একক, হেনরি খুব বড় মানের একক, মনে রাখবো হেনরি অনেক বড় মাপের বলার, নিউজিল্যান্ডের হেনরি, এই জন্য হেনরি খুব বড় মাপের একক। এই জন্য হেনরি কি করা হয় না, ইউজ করা হয় না, ইউজ করা হয় কি, কোন দুইটা, মিলি হেনরি আর মাইক্রো হেনরি। মিলি মাইক্রো, মিলি মাইক্রো। মিলি মানে কি, 10⁻3, মানে 1 হেনরি = 10⁻3 মিলি হেনরি। কারণ মিলি জিনিসটা ছোট, দুই দিক সমান করতে হইলে এখানে একটা বড় কিছু লাগবে, এই জন্য 10⁻3 দিছি। মাইক্রো জিনিসটা ছোট, দুই দিক সমান করতে চাইলে 10⁻6 বড় করতে হবে। আর যদি উল্টায় দিই, মিলি থাকে একের দিকে, তো ওই দিকে মাইনাস হয়ে যাবে। মিলি সময় 10⁻3, মাইক্রো সময় 10⁻6। আবেশকের চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি, চৌম্বক ক্ষেত্রে শক্তি সঞ্চিত থাকে কি রূপে? আসলে কৃত কাজটাই চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত থাকে, সঞ্চিত শক্তিরূপে সঞ্চিত থাকে। আর যে এখানে একটু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, ডিটি সময়ে কৃত কাজ মানে কি, একক সময়ে কৃত কাজ, বা এটাকে ক্ষমতাও বলা হইতে পারে, চৌম্বক ক্ষেত্রের ক্ষমতা, এই টাইপের। ঠিক আছে, কৃতকাজের হার মানে ক্ষমতা, ক্ষমতা মানে একক সময় কৃতকাজ, সেম তিনটা জিনিসই হইতে পারে। ইআই ডিটি মনে রাখবো, এডিট দিয়া, এডিট EDIT, এটা লিখতে পারি EIDT। EI ইন্টু ডিটি মানে হলো লিডি, LIDI, বা মনে রাখতে পারি DILI মানে এডিট দিলি, এডিট ইকুয়াল টু দিলি, DI মানে আই এর পরিবর্তন, আর এল হইল স্বকীয় আবেশ গুণাঙ্ক বা সাবেশ গুণাঙ্ক এল, এটা মনে রাখবো। এই সূত্রটা এই যে হার মানে ক্ষমতা। আর তারপরে সঞ্চিত শক্তি কত, চৌম্বক ক্ষেত্রের সঞ্চিত শক্তি কত? এমনিতে শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করি, কিন্তু এখানে ই মানে কি, এখানে ই মানে হলো তড়িৎ চালক বল, তার মানে প্রকাশ করতে হবে EL দ্বারা। এল বলতে কি বোঝানো হয়েছে? এল বলতে বোঝানো হয়েছে এটা হইল স্বকীয় আবেশের, ঠিক আছে, পারস্পরিকেরটা না, পারস্পরিকের সময় এম দিব, স্বকীয় সময় এল দিছি, মনে রাখবো। EL মানে কি, কৃত কাজ না, শক্তি না, কাজ তো হাফ ছাড়লি কাজ করলি, মানে কাজ করে তারপর হাফ ছাড়লি, হাফ মানে হাফ, লি মানে LI স্কোয়ার, আইয়ের উপরে স্কোয়ার থাকবে, মানে হাফ ছাড়লি, হাফ ছাড়ে না মানুষ, স্কোয়ার দুইটা আছে, দুইটাই হাফ ছাড়, LII মানে LI স্কোয়ার, হাফ ছাড়লি কাজ করলি চৌম্বক ক্ষেত্রে, হাফ ছাড়লি কাজ করলি চৌম্বক ক্ষেত্রে। এই দুইটা ম্যাথই করব। প্রথম ম্যাথটা হইল কি নির্ণয় করতে বলছে, কুণ্ডলীটির স্বকীয় আবেশাঙ্ক মানে স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করতে বলছে। এইটাকে কিন্তু আমরা ই দ্বারাও বাইর করতে পারি, তার মানে আবেশ গুণাঙ্কের দুই রকমের সূত্র আছে। একটা হইল, আচ্ছা একটু পরেরটায় দেখাই, ঠিক আছে, সেইমই তো, স্বকীয় আর পারস্পরিক, পরেরটায় দেখাই। এই ম্যাথটাও করবো, ওই যে ফাইলিয়ার ম্যাথ, এইটা গেলাম। পারস্পরিকের সময় আমি দুইটা সূত্র একবারে দেখাবো। এই সূত্র পড়া হয়েছে, এটা লাগবে না। এই যে ফাই ইকুয়াল টু, আগে বলছিলাম ফাই লি, ওইটা ছিল স্বকীয়তে লি, আর পারস্পরিক হলো ফাই মি, ফাই ইকুয়াল টু MI। তখন আবেশ গুণাঙ্ক প্রকাশ করছিলাম এল দিয়া স্বকীয়, আর পারস্পরিক আবেশ গুণাঙ্ক হলো M, পরস্পর হইলে M হবে, পরস্পর MI, MI মানে পরস্পর, MI আর মিরান পরস্পর, এই জন্য MI। M একটা ধ্রুবক, এটাকে বলা হয় পারস্পরিক আবেশ গুণাঙ্ক। এই যে প্রথম বললাম না, দুইটা সূত্র দুইভাবে বর্ণনা করা যায়। প্রথমটা হইল যত সংখ্যক চৌম্বক ফ্লাস্ক আবদ্ধ হয়, গুণাঙ্ক মানে
কিছু একটা আবদ্ধ হয়। কি আবদ্ধ হয়? চৌম্বক ফ্লাস্ক আবদ্ধ হয়, এভাবে বলতে পারি। বা আরেকভাবে বলতে পারি, এই যে প্রবাহ মাত্রা, কোনো মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ মাত্রা প্রতি সেকেন্ডে 1 একক পরিবর্তিত হলে, মানে কি, নিচে থাকবে ডিটি, উপরে গৌণ কুণ্ডলীতে প্রতি সেকেন্ডে মানে ডিটি 1 আর ডিআইও 1 এক একক পরিবর্তন হয়েছে, তার মানে কি ই আর এম সমান হয়ে যাবে। এই জন্য ওইটাকে গৌণ কুণ্ডলীতে যে পরিমাণ তড়িৎচালক বল মানে ই উৎপন্ন হয় তাকেই বলা হয় পারস্পরিক আবেশ গুণাঙ্ক। তবে এখানে হইল প্রবাহ মাত্রা থাকবে মুখ্য কুণ্ডলীতে, কারণ যেহেতু পারস্পরিক। ওখানে থাকবে যে কোনো কুণ্ডলীতে, কারণ কুণ্ডলী একটা, কুণ্ডলীতে বলবো শুধু। এই হলো পরিবর্তন। তার মানে আবেশ গুণাঙ্ককে ই দ্বারাও প্রকাশ করা যায়, আবার ওই মানে অঙ্ক করলে ই দ্বারাই করবো। আর ওইভাবে চিন্তা করতে গেলে সংজ্ঞা দিলে তখন বলবো যে যতটুকু ফ্লাস্ক জমা হয় নাকি ওইটা। একটা সমস্যা দেখা দিচ্ছে। আগে বলছিলাম হেনরি মানে বড় হাতের এইচ, আর টেসলার ভাই হইল ছোট হাতের এইচ, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি হেনরি মানেও ছোট হাতের এইচ দিছে এই জায়গায়। এইটারও এসআই একক হেনরি, দুইটারই এসআই একক হেনরি, কিন্তু হেনরি দিয়ে প্রকাশ করা হয় না। ঠিক আছে, হেনরি এসআই একক হইলেও হেনরি দ্বারা প্রকাশ করা হয় না, মানে হেনরি ব্যবহার করা হয় না, কারণ হেনরি খুব বড় মান। এখানেও মিলি হেনরি, মাইক্রো হেনরি আছে, মাত্রাও সেম আগেরটার মতোই। এই ম্যাথটা করে ফেলাবো। এটা হলো এম ডিআইডিটি, আগে ছিল এল ডিআইডিটি, এখন এম ডিআইডিটি, কারণ এটা পারস্পরিক। সবসময় ডিআই মানে কি ডিফারেন্স অফ আই, টি মানে কি ডিটি মানে কি ডিফারেন্স অফ টি, সময় পরিবর্তন ব্যবধান, সবসময় বিয়োগ দিয়ে দিয়ে নিতে হবে। 6 অ্যাম্পিয়ার থেকে 1 অ্যাম্পিয়ার হইলো বা 1 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার হলো, সবসময় বিয়োগ দিয়ে দিয়ে নিব, তাছাড়াই ভুল হবে। পারস্পরিক আবেশের ব্যবহার, পারস্পরিক আবেশ ব্যবহার করে কোনটা তৈরি করা হয়? ট্রান্সফরমার। আগে পড়ছিলাম বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয়, জেনারেটর ছিল, ট্রান্সফরমার ছিল, ডায়নামো ছিল। ওইছিল কী দ্বারা ব্যবহার করা হইতো? ওইটা তড়িৎ নেই না, মনে নেই, যাই হোক দেখে নিব। আর পারস্পরিক আবেশ মানে দুইজন দুইজন দুইজন, পরস্পর মানে কি একজন থেকে অন্যজন, তার মানে কি ট্রান্সফর্ম হয়ে যায়। ট্রান্সফর্ম হইলেও কি হয়? একটা থেকে অন্যটা হয়ে যায়। পরস্পর থাকলেও দুইটা থাকে, আমরা চিন্তা করে রাখবো। পারস্পরিক আবেশের ব্যবহার হলো ট্রান্সফরমার। ট্রান্সফরমারে কাকে ট্রান্সফর্ম করা হয়, মানে কিসের পরিবর্তন করা হয়? বিভবকে পরিবর্তন করা হয়। উচ্চ থেকে নিম্ন বানানো হয় বা নিম্ন থেকে উচ্চ বানানো হয়। ট্রান্সফরমারের বাংলা রূপান্তরক। ট্রান্সফরমার দুই প্রকার, কি কি? স্টেপ আপ বা আরোহী। স্টেপ আপ মানে উপরে উঠে, আরোহী। আর স্টেপ ডাউন মানে নিচে নামে, অবরোহী। যে বিভবকে অল্পকে বেশি করে সে হলো আরোহী, স্বাভাবিক। আর যে অধিককে অল্প করে তাকে বলা হয় অবরোহী। আদর্শ ট্রান্সফরমারের ক্ষরণ বা ড্যাশ ড্যাশ হয়, ক্ষরণ বা লিকেজ হয় শূন্য, মানে কোনো লিকেজ নাই। আদর্শ ট্রান্সফরমার কোনো লিক করে না, কোনো ক্ষরণ করে না। এই জায়গায় একটা কথা লেখা আছে, যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত বা দিক পরিবর্তী উচ্চ বিভবকে, এই জিনিসটা পরে দেখব। এমনিতে দিক পরিবর্তী মানে হলো এসি, অল্টারনেটিং, পরে এসি ডিসি আসতেছে, ওটা থেকে চিন্তা করে নেব। পর্যাবৃত্ত বা দিক পরিবর্তী কথা বলা হয়েছে। আচ্ছা, এস পিচি পিচি লেখা না, NRS PRS, দুঃখিত। এই এস দিয়া বোঝায় সেকেন্ডারি আর পি দিয়া বোঝায় প্রাইমারি, ঠিক আছে। আর এই এন দিয়া কি বোঝানো হয়? এন হলো পাক সংখ্যা। কার পাক সংখ্যা? কুণ্ডলীর পাক সংখ্যা। এই পাক সংখ্যা আর ই সমানুপাতিক। তড়িৎচালক শক্তি ই আর পাক সংখ্যা সবসময় সমানুপাতিক। কেন? আমরা একটু আগে পড়লাম ই এন ইকুয়াল টু এন ডিফাই ডিটি, যেটাই হোক। এন আর ই কি সমানুপাতিক না? অবশ্যই। তার মানে এন আর ই সমানুপাতিক। এমনকি সেই জিনিসটাও আসবে এই ট্রান্সফরমারের ক্ষেত্রে, কারণ যেহেতু এখানে পারস্পরিক আবেশ গুণাঙ্ক ইউজ করা হইতেছে, পারস্পরিক আবেশ ব্যবহার করা হইতেছে, আবেশ গুণাঙ্ক না, পারস্পরিক আবেশ ইউজ করা হয়, ঠিক আছে। এখানেও সমানুপাতিক হবে।
এস ইএস উপরে থাকলে এন এস উপরে থাকবে, মানে সমানুপাতিক। ইএস নিচে থাকলে এন এস নিচে থাকবে, স্বাভাবিক। যদি এনপি বড় হয়, দুঃখিত, এনপি ছোট হয় এন এস এর চেয়ে, তাহলে ইপিও ছোট হবে ইএস এর চেয়ে। আর এই দুইটার সাথে ব্যস্তানুপাতিক হবে কে? এই দুইটার সাথে ব্যস্তানুপাতিক হবে আই। এন সমানুপাতিক ই সমানুপাতিক 1/i, তার মানে এন এর সাথে আই কোন পাতিক? ব্যস্তানুপাতিক। ই এর সাথে আই ব্যস্তানুপাতিক। সোজা কথা, এই যে একবার পরে দেখে নিব। ই আর এন এর এস উপরে থাকলে আই এর এস যাবে নিচে। ই আর এন এর পি নিচে থাকলে আই এর পি যাবে উপরে। সোজা কথা, ব্যস্তানুপাতিক। আই এন এর সাথে ব্যস্তানুপাতিক, আই ই এর সাথেও ব্যস্তানুপাতিক। প্রবাহ মাত্রা তাদের পাক সংখ্যার ব্যস্তানুপাতিক। স্টেপ আপ কখন হবে? যখন প্রাইমারি ছোট হবে, সেকেন্ডারি বড় হবে, তখন হবে স্টেপ আপ। এই যে এন এস বড় এনপি এর চেয়ে, স্টেপ আপ, সেকেন্ডারিটা বড়। তার মানে কি ইএসও সেকেন্ডারিটা ই এর সেকেন্ডারিটাও বড়, তাই না? কিন্তু যদি আয়ের ক্ষেত্রে লিখছে তাহলে উল্টে যাবে, ওইটা আমি পরে দেখাইতেছি। একটি আদর্শ ট্রান্সফরমারে প্রাথমিক কুণ্ডলীর ক্ষমতা, আচ্ছা ক্ষমতা কি পি দ্বারা প্রকাশ করতাম না, কিন্তু তড়িৎ চালক এই চলতড়িৎ চলে যাই। চলতড়িৎ মানে কি পি, ক্ষমতা পি ইকুয়াল টু কি হয় ভিআই। আর প্রাথমিক পি মানে কি? প্রাথমিক ভিআই মানে কি? প্রাইমারি ভিআই মানে আইপি ভিপি। এই জন্য প্রাথমিক কুণ্ডলীর ক্ষমতা হলো আইপি ভিপি, আর গৌণ কুণ্ডলীর ক্ষমতা মানে আইএস ভিএস। এখন আদর্শ ট্রান্সফরমারে এই দুইটা হবে কেমন? সমান। আদর্শ ট্রান্সফরমারে প্রাথমিকের যা ক্ষমতা সেকেন্ডারিতে গৌণতেও তাই ক্ষমতা, সেম ক্ষমতা থাকবে, ক্ষমতার কোনো পরিবর্তন হবে না। যদি ট্রান্সফরমার আদর্শ হয় তাহলে ক্ষমতা সেম থাকবে। স্টেপ আপ স্টেপ ডাউন করবে সেটা ঠিক আছে, কিন্তু ক্ষমতা হবে সেম। মুখ্য কুণ্ডলীর এবং গৌণ কুণ্ডলীর ক্ষমতা সেম হবে। আর ট্রান্সফরমার যদি আদর্শ না হয় তাহলে শক্তির খানিকটা অপচয় হবে। তার মানে কি? ক্ষমতা কমবে। কোনটার ক্ষমতা কমবে? প্রাইমারির সময় মানে মুখ্যের ক্ষমতা কমবে না গৌণের কমবে? ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে। তার মানে কি? শুরুতে ক্ষমতা থাকবে বেশি, আস্তে আস্তে কমে যাবে। তখন প্রাইমারি বড় হবে, ভিপি আইপি বড় হবে ভিএস আইএস এর চাইতে। এই যে ভিএস আইএস ছোট হবে ভিপি আইপি এর চাইতে, সেম। আর কর্মদক্ষতা মানে আমরা জানি কর্মদক্ষতা মানে পি আউট বাই পি ইন। আউট যায় পরে, ইন যায় আগে, তার মানে কি সেকেন্ডারি পরে। এই জন্য এর ট্রান্সফরমারের কর্মদক্ষতা মানে হইল উপরে একটা ক্ষমতা থাকবে, নিচে একটা ক্ষমতা থাকবে। উপরে থাকবে কোনটা? পি আউট। এখানে তো আউট বলা যাবে না, এখানে বলতে হবে পি সেকেন্ডারি, পি এস। এই যে পি ইকুয়াল টু ভিআইএস, আর এখানে থাকবে ভিআইপি। এটাই হইল ট্রান্সফরমারের কর্মদক্ষতা। ট্রান্সফরমার বা রূপান্তরক ড্যাশ ব্যবহার করে তৈরি করা হয়। পারস্পরিক আবেশ, নট গুণাঙ্ক, পারস্পরিক আবেশ, পরস্পর, ট্রান্সফর্ম পরস্পর। সংজ্ঞা: যে যন্ত্রের সাহায্যে কোন বিভবকে চেঞ্জ করা হয়। কেমন বিভবকে? পর্যাবৃত্ত বিভবকে বা দিক পরিবর্তী বিভবকে, অন্য কোনো বিভবকে কিন্তু না, সাবধান। প্রকার লাগবে না। পার্থক্যতে প্রথম দুইটা লাইন একটু পড়ব, কিন্তু থার্ড লাইনটা পড়ি। স্টেপ আপে আই এর অবস্থা কেমন হয়? যেমন অল্প বিভবকে অধিক বিভবে পরিণত করা হয় স্টেপ আপে, এটা জানি, কিন্তু আই কেমন হয়? আই হয়ে যাবে উল্টা। অধিক তড়িৎ প্রবাহকে অল্প তড়িৎ প্রবাহে পরিণত করা হয়। ভি আর আই এই জায়গায় উল্টা। ভি যদি বাড়ে তাহলে আই কমবে। স্টেপ আপে ভি বাড়ানো হয়, এটাই মুখস্থ রাখবো, আর আইটা উল্টায় দিব, তার মানে আই কমানো হয়। এরপরে এটা পরে ফেলাবো, ওই যে এন এস, আইটা উল্টা আর কি, এন আর ই এর সাথে আইটা উল্টা। জানা দরকারটা পড়ি। ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীতে প্রযুক্ত তড়িৎচালক বল
মানে ই, ই মুখ্য মানে প্রাইমারি ইপি, আর গৌণ কুণ্ডলীতে তড়িৎচালক বলের মানে ইএস এর, এই দুইটার ইপি আর ইএস এর দশা পার্থক্য কত? দশা পার্থক্য হলো পাই রেডিয়ান বা 180 ডিগ্রি। মনে রাখবো ইএস আর ইপি এর মধ্যে দশা পার্থক্য পাই, মানে দশা পার্থক্য আছে, দশা পার্থক্য পাই, পাই মানে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। ট্রান্সফরমার শুধুমাত্র ড্যাশ ভোল্টেজে কাজ করে, পরিবর্তী বা দিক পরিবর্তী বা পর্যাবৃত্ত এসিতে ডিসিতে কাজ করে না, ডিরেক্টে করে না, সবসময় এসিতে অল্টারনেটিংয়ে করে। ইনপুট ও আউটপুট পরিবর্তী ভোল্টেজের, ইনপুট এবং আউটপুট এসি ভোল্টেজের ড্যাশ সেম থাকে, কম্পাঙ্ক সেম থাকে, মানে সমান কাপাকাপি করে, কেউই বেশি কাপাকাপি করে না। যেহেতু এসি আছে তার মানে কি সবাই এসির মধ্যে আছে, সবাই সমান ঠান্ডা ফিল করতেছে, এই জন্য সমান কাপাকাপি করবে, সমান কম্পাঙ্ক। এই সম্প্রসারিত কাজের লাইনটা পড়ে রাখবো। ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী ডিসি উৎসের পরিবর্তে সবসময় এসি উৎসের সাথে যুক্ত করা হয়। এসি ছাড়া কখনোই মুখ্য কুণ্ডলী, ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী যুক্ত করা হয় না। এবার বলবো আবেশহীন কুণ্ডলী, গুরুত্বপূর্ণ না তাও। কোনো তারের কুণ্ডলীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কি সৃষ্টি হয়? একটা স্বকীয় আবেশ সৃষ্টি হয়, কারণ স্বকীয় আবেশে তো কুণ্ডলী একটাই থাকবে, একটা কুণ্ডলীর মধ্যে দিয়েই যখন তড়িৎ প্রবাহ হয় তখন সেই কুণ্ডলীতে স্বকীয় আবেশ তৈরি হয়। এই স্বকীয় আবেশটা তারের ড্যাশ এর উপর, তারের কুণ্ডলীর ড্যাশ 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 এর উপর নির্ভর করে। চারটা জিনিসের উপর নির্ভর করে, কি কি? প্রথমেই আকার, তারপরে প্রস্থচ্ছেদ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, আকার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ, পাক সংখ্যা আর প্রবেশ্যতা। স্বকীয় আবেশ, স্বকীয় আবেশ চারটা জিনিসের উপর নির্ভর করে: কুণ্ডলীর আকার, কুণ্ডলীর প্রস্থচ্ছেদ, কুণ্ডলীর পাক সংখ্যা আর কুণ্ডলীর মাধ্যমের প্রবেশ্যতা। চারটা জিনিস এর উপর নির্ভর করে। অনেক সময় এই স্বকীয় আবেশ পরীক্ষালব্ধ মানের পরিবর্তন এবং পরীক্ষাগারে অন্যান্য কাছাকাছি যন্ত্রপাতির উপর প্রভাব বিস্তার করে। তার মানে স্বকীয় আবেশটা অন্য যন্ত্রপাতির উপর প্রভাব ফেলায়। এই জন্য যেন স্বকীয় আবেশ সৃষ্টি না হয়, তাই কি করা হয়? কুণ্ডলীর তারকে এমনভাবে জ্বালানো হয় যাতে স্বকীয় আবেশ শূন্য হয় বা নগণ্য মানের হয়। কারণ স্বকীয় আবেশ তো কুণ্ডলীর তারের উপরে নির্ভর করে, এমনভাবে জ্বালান দেয় যেন প্রায় শূন্য বা নগণ্য হয়ে যায়। এই জন্য কুণ্ডলী জড়াবার এই পদ্ধতিটাকেই বলা হয় আবেশহীন বেষ্টনী। বেষ্টনী মানে কি? প্যাচ। বেষ্টনী মানে হলো বান্ধা বা প্যাঁচ দেওয়া। এমন প্যাচ দিছি যেন আবেশহীন হয়ে গেছে, কোনো আবেশ, স্বকীয় আবেশ আর নাই। আবেশহীন বেষ্টনী। বেষ্টনীর ইংরেজি ওয়াইন্ডিং। বাধা মানে বাইন্ডিং, বেষ্টনী মানে ওয়াইন্ডিং। আর আবেশহীন মানে নন ইন্ডাকটিভ। আবেশ মানে ইনডিউসড, আবেশিত। আবেশ করা মানে ইনডিউস করা, যেটা নন ইন্ডাকটিভ। সরাসরি প্রবাহ আর দিক পরিবর্তী প্রবাহ। তড়িৎ প্রবাহ কয় প্রকার? এই যে এই দুই প্রকার, এসি আর ডিসি। এটা কিসের প্রকারভেদ? তড়িৎ প্রবাহের প্রকারভেদ, সরাসরি আর দিক পরিবর্তী। সরাসরি আরও দুইটা নাম আছে, একমুখী আর সমপ্রবাহ বা ডিরেক্ট কারেন্ট। আমরা তিনটা নাম: একমুখী, সরাসরি, সমপ্রবাহ, ডিরেক্ট কারেন্ট। তড়িৎ কোষ বা ব্যাটারি হতে যে তড়িৎ প্রবাহ পাওয়া যায় তার অভিমুখ সর্বদা সেম থাকে। একভাবে বলা যায় সময়ের সাথে সাথে দিক বা ড্যাশ পরিবর্তন করে না, তাকে ডিসি প্রবাহ বলে। দিক বা দশা পরিবর্তন করে না, দিকও পরিবর্তন করে না, দশাও পরিবর্তন করে না, সেম। আর দিক পরিবর্তী যার প্রবাহের অভিমুখটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর স্বতঃস্ফূর্তভাবে উল্টাতে থাকে, তাকে বলা হয় দিক পরিবর্তী প্রবাহ বা প্রত্যাবর্তী প্রবাহ। আগে বলছিলাম পর্যাবৃত্ত, প্রত্যাবর্তী, দিক পরিবর্তী, অল্টারনেটিং এসি কারেন্ট।
এখানেও দিক বা দশা পরিবর্তিত হয়। ডায়নামো কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে ড্যাশ শক্তিকে ড্যাশ শক্তিতে রূপান্তরিত করা হয়। ডায়নামো হলো একটা তড়িৎ যন্ত্র, বৈদ্যুতিক যন্ত্র, এটাকে পড়লাম না, তার মানে এখানে যান্ত্রিক থেকে তড়িৎ রূপান্তরিত করা হবে, মানে ভালো যন্ত্র আর কি, তড়িৎ উৎপাদন করবে। মনে রাখবো, ডায়না হলো প্রিন্সেস ডায়ানা, ডায়নামো হলো প্রিন্সেস ডায়ানা, অনেক রাগী ডাইনি, প্রিন্সেস ডাইনি, ঠিক আছে। ডায়না সে কী করে? জাতা মারে, জাতা জাতা, যান্ত্রিক শক্তি থেকে জাত জাতে জাতে যাতা দেয়, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপাদন হয় ডায়নামোতে। যান্ত্রিক থেকে তড়িৎ, তাপ দিয়ে তাপ মনে করা যাবে না, ঠিক আছে। জাতে খালি জাতে, যান্ত্রিক থেকে তড়িৎ। ডায়নামো কয় প্রকার? 2 প্রকার। কি কি? এসি ডায়নামো আর ডিসি ডায়নামো। সাবধান, ডায়নামো 2 প্রকার, মানে ডাইনিটা 2 প্রকার হইতে পারে, কিন্তু আমাদের ট্রান্সফরমার কিন্তু এসি ডিসি হয় না। ট্রান্সফরমার সবই কিন্তু এসিতে, ট্রান্সফরমার মানেই এসি, ডিসি হয় না। যে ডায়নামো থেকে পরিবর্তী প্রবাহ পাওয়া যায় তাকে পরিবর্তী প্রবাহ ডায়নামো বলে, আর যেটা থেকে একমুখী প্রবাহ পাওয়া যায় তাকে একমুখী প্রবাহ ডায়নামো বলা হয়। এইবার পরিবর্তী প্রবাহ ডায়নামো, এই যন্ত্রে কিছু অংশ আছে, এই অংশের নামগুলি মুখস্থ করতে হবে। 4টা অংশের নাম এখানে আছে, হ্যাঁ, 4টা অংশের নাম আছে, মনে রাখবো কীভাবে। প্রিন্সেস ডাইনি প্রথমে ব্রাশ করে, 4 নাম্বারটা ব্রাশ। তারপরে সে আঙ্গুলে একটা রিং পরে বা চাকা পরে আঙ্গুলে, মানে দুই আঙ্গুলে দুটি স্লিপ, রিং বা চাকা। কয়টা রিং থাকে? 2টা রিং, রিংও 2টা না, চাকা 2টা বর্ণ, এই জন্য চাকা রিংও 2 করে, রিং বা চাকা। আর তারপরে সে রিং পরলো, ব্রাশ করলো, তারপরে সে কী করে? তারপরে সে ঘুমাইতে যায় আরাম কইরা, ঘুমাইতে যায় মানে ঘূর্ণায়মান কুণ্ডলী বা আর্মেচার। মানে ঘূর্ণায়মান কুণ্ডলী, আরাম মানে আর্মেচার, ঘূর্ণায়মান কুণ্ডলী বা আর্মেচার, ঘুমাইতে যায় আরাম কইরা। আর তারপরে সে চুমচুম মানে চুম্বক, তারপরে সে মানে চুম্বক এনএস, চুম্বক এনএস একটা জিনিস, চুম্বক এনএস এটা কী জিনিস? এটি একটি ড্যাশ অথবা ড্যাশ টাইপের চুম্বক। এটা একটা স্থায়ী অথবা তড়িৎ চুম্বক, স্থায়ী চুম্বক বা তড়িৎ চুম্বক। চুম্বক এনএস স্থায়ী বা তড়িৎ, চুম্বন স্থায়ী, চুম্বন তড়িতের মতো কাজ করে। ব্রাশটা কিসের তৈরি? কার্বনের তৈরি ব্রাশ। দুঃখিত, 2টা ব্রাশ, কিন্তু একটা ব্রাশ না। রিংও 2টা, ব্রাশও 2টা। মানে ব্রাশ করবো মানে ব্রাশ করবো মানে কার্বন। আর রিং তৈরি কি নির্মিত? ধাতু নির্মিত, স্বর্ণ না, কিন্তু ধাতুর রিং বা চাকা ধাতু নির্মিত। কুণ্ডলীটা কিসের তৈরি? কুণ্ডলী হইল কাঁচা লোহার তৈরি। কুণ্ডলী কাঁচা লোহার তৈরি কুণ্ডলী। কুণ্ডলীর একবার পূর্ণ ঘূর্ণনে, এর মধ্যে থাকা কুণ্ডলী একবার পূর্ণ ঘূর্ণন হইলে কি এর অভিমুখ একবার পরিবর্তন হয়? আই আর ই এর, মানে আবিষ্ট তড়িৎচালক শক্তি আর আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ একবার পরিবর্তিত হয় কুণ্ডলী একবার ঘুরলে। আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ পাওয়া যায় কোন নিয়ম থেকে? আবিষ্ট তড়িৎ প্রবাহ মানে আই এর অভিমুখ পাওয়া যায় কোন নিয়ম থেকে? ফ্লেমিং এর দক্ষিণ হস্ত নিয়ম, বা মনে রাখতে পারি ফ্লেমিং এর ডান হাতের নিয়ম। দক্ষিণ হস্ত মানে ডান হাত, ফ্লেমিং এর ডান হাত নিয়মে পাওয়া যায় আই। এইটা আগের অধ্যায়, 4র্থ অধ্যায় আছে, একটু পরে ওইটাও পড়বো। এটা 4র্থ অধ্যায় গিয়া এটা দেখবো, বোঝানো হবে ওইখানে।
তার মানে আই তৈরি করা হয় ফ্লেমিংয়ের ডান হাত দিয়া, আই ডান ফ্লেমিং। এইবার এ হইল ক্ষেত্রফল, বি হইল পাক সংখ্যা হইল এন, বি হইল ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র। তাহলে চৌম্বক ফ্লাক্স ইকুয়াল টু ফাই ইকুয়াল টু এন এ বি, আগে পড়ছিলাম এন এ বি কস থিটা। হ্যাঁ, এই জন্য অভিলম্ব উপাংশ হইল বি কস থিটা, সবসময় মনে রাখবো। কস থিটা কার সাথে? বি এর সাথে। এই জন্য অভিলম্ব মানে উল্লম্ব, লম্ব উপাংশ, লম্বাংশ, লম্বাংশ হইল কি? লম্ব, ব আছে না, ব থেকে মনে রাখবো বি, লম্ব অভিলম্ব হলো বি কস থিটা। ফাই হইল এন এ বি কস থিটা। থিটাকে লেখা যায় কি? ওমেগা টি, থিটা ইকুয়াল টু ওমেগা ইন্টু টি, থিটা ইকুয়াল টু ওমেগা টি মানে কজ ওমেগা টি। এরপরে এই থিটা এনের জায়গায় এটা বসাইছে, তারপরে আইসা পড়ছি কি ই ইকুয়াল টু ন্যাব ওমেগা সাইন ওমেগা টি, ই ইকুয়াল টু ই ইকুয়াল টু ন্যাব ওমেগা সাইন ওমেগা টি। ন্যাব ওমেগা সাইন ওমেগা টি মানে ই, এই ন্যাব ওমেগা পুরোটা মানে ই নট। আর ই নট মানে কি বাংলায়? ই নট মানে হলো সর্বোচ্চ তড়িৎচালক শক্তি, যাকে আমরা ন্যাব ওমেগা দিয়ে প্রকাশ করতেছি। ন্যাব ওমেগা মানে ই ম্যাক্স। এই সমীকরণটাকে এই যে ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি, ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি, এটাকে কি সমীকরণ বলা হয়? এটাকে বলা হয় সাইনোসয়েডাল বা দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ। সাইনোসয়েডাল মানে হলো দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ। দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ, প্রবাহ মাত্রার সময় ই এর জায়গায় আই লিখবো, ঠিক আছে? ই তো আর প্রবাহ মাত্রা হইতে পারে না, ই হলো তড়িৎচালক বল, তার মানে প্রবাহ মাত্রার সময় আই লিখে দিব, আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। এভাবে আমরা দিক পরিবর্তী প্রবাহ পেয়ে থাকি। এই পুরো জিনিসটা আমরা আবার দেখতে পারি কেমনে নিয়ে আসছি, ই এর থেকে নিয়ে আসছি এন এ বি দিয়া, এন এ বি কজ ওমেগা টি হলো ফাই। সর্বোচ্চ তড়িৎচালক শক্তি শিখলাম ই নট, তাহলে সর্বোচ্চ প্রবাহ এর প্রকাশ কি হবে? আই নট। সূত্র কি? ই আর আই এর সম্পর্ক, মানে ই নট আর আই নটের সম্পর্ক হইল ই রি, ই নট ইকুয়াল টু রি আর গুণ আই নট, ই নট ইকুয়াল টু আর গুণ আই নট, ইরি 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 ইরি, ই নট ইকুয়াল টু সবসময় যেটা আগে বলি সেটা থাকে বাম দিকে একা, আর পরের গুলি থাকে একসাথে, আমি এমনি সূত্র বলি। দিক পরিবর্তী প্রবাহ সম্পর্কিত কয়েকটি রাশির সংজ্ঞা, যেমন বিস্তার। বিস্তার মানে কি? এক দিকের সর্বোচ্চ দূরত্ব। তড়িৎচালক শক্তি বা প্রবাহের সর্বোচ্চ মানকে তার বিস্তার বা শীর্ষ মান বলা হয়। বিস্তারের অপর নাম শীর্ষ মান, ইংরেজিতে বলা হয় অ্যাম্প্লিটিউড। বিস্তার মানে অ্যাম্প্লিটিউড। পরিবর্তন চক্র। পরিবর্তন চক্র মানে কি? ওই যে পুরাটা ঘুরে আসলে একটা পরিবর্তন চক্র, মানে পর্যায়কাল সময়ে যেটুকু ঘুরে আসে সেটা একটা পরিবর্তন চক্র। পড়ে নেব একবার। পরিবর্তন চক্রটা কার, মানে এগুলি সবই কার ঘটে? ই এরও ঘটে, মানে আবিষ্ট তড়িৎচালক শক্তিরও ঘটে, আবার আবিষ্ট তড়িৎ প্রবাহের ঘটে, সবই দুইটারই ঘটে। আর পর্যায়কাল টাইম পিরিয়ড, যে সময়ে এই দুইটা জিনিসের একটা পরিবর্তন সম্পন্ন হয়, একটা পরিবর্তন চক্র সম্পন্ন হয়, একে বলা হয় পর্যায়কাল বা টি। টি এর সূত্র কি? টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, তার মানে টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, উল্টায় দিলেই হবে। আর কম্পাঙ্ক, পরিবর্তী তড়িৎচালক প্রবাহ বা তড়িৎচালক শক্তি বা প্রবাহ প্রতি সেকেন্ডে যত সংখ্যক ড্যাশ সম্পন্ন করে। কি সম্পন্ন করে এরা? প্রতি সেকেন্ডে পরিবর্তন চক্র সম্পন্ন করে। এখানে কিন্তু বলা যাবে না প্রতি সেকেন্ডে যতটা, ওই যে এর সময় কী বলি, তরঙ্গের সময় কী বলি, ওইটা বলা কিন্তু যাবে না এই জায়গায়, ঠিক আছে? কারণ এটা কি? এটা হলো তড়িৎচালক শক্তি বা প্রবাহের কম্পাঙ্ক। কার কম্পাঙ্ক সেই অনুযায়ী বলতে হবে, এটা শুধু শুধু কম্পাঙ্ক না, তরঙ্গের কম্পাঙ্ক না, এটা হলো
ই বা আই এর কম্পাঙ্ক, তাই বলতে হবে পরিবর্তন চক্র। কম্পাঙ্ককে প্রকাশ করা হয় এফ দ্বারা। আর এন সবসময় 1/t, আর টি ইকুয়াল টু 1/n, দুটো একটা উল্টা। আর টি ইকুয়াল টু 2π/ω, তার মানে ওমেগা ইকুয়াল টু বাই এফ, সূত্র আমি আশা করবো ওমেগা ইকুয়াল টু 2π/t, আর টি মানে 1/f। ওমেগাকে বলা হয় কি বাংলায়? কৌণিক কম্পাঙ্ক, 2πn। এই অঙ্কটা করবো ওই সম্পর্ক থেকে অঙ্ক। পজ, এটাও সম্পর্ক থেকে অঙ্ক। পজ। তড়িৎ প্রবাহ দুই প্রকার, ওইটা একটু পড়ে নিব। সব ধরনের নাম এখানে লেখা আছে। কোনটা বেশি বিপজ্জনক? এসি বেশি বিপজ্জনক। তিনটার পার্থক্য যদি একটু পড়তে যাই, প্রথমে অভিমুখ স্থির, অভিমুখ পরপর চেঞ্জ হয়। প্রবাহের মান থাকে স্থির, আর পরিবর্তী প্রবাহে কখনোই মান স্থির থাকে না। নির্দিষ্ট সময় পরপর তড়িৎ প্রবাহের মান হয় কেমন? সর্বোচ্চ আবার সর্বনিম্ন, আবার সর্বোচ্চ আবার সর্বনিম্ন। মানে দিকও ঠিক থাকে না, মানও ঠিক থাকে না। আর সমতে দিকও ঠিক থাকে, মানও স্থির থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, সমতে প্রবাহের মান স্থির থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সমতের দিক সবসময় সেম থাকবেই। আর কোনটা কারশফ এবং ওহম? কারশফ আর ওহমের ল মানে কোনটা? যে বারবার পথ চেঞ্জ করে না সে মানে, কারণ পথ চেঞ্জ করে না মানে কি? সে ভালো, সবসময় একই পথে চলে, মানে একইভাবে চলে ক্রমপ্রবাহ, সে ভালো, তাই সে সূত্র মানে। আর এসি সূত্র মানে না। এইবার আমরা তিনটা জিনিসের নাম শিখব। একটা হইল, সবগুলি কিন্তু এসির, ঠিক আছে? এই সবগুলি এসির হয়, ডিসির এইসব হয় না, কারণ ডিসির তো মানই চেঞ্জ হয় না। এখানে কারেন্টের মান চেঞ্জ হয়ে যাবে। কারেন্টের থাকবে কিছুক্ষণ গড় মান থাকবে, কিছুক্ষণ থাকবে আরএমএস মান, কিছুক্ষণ থাকবে শীর্ষ মান। এসির অবশ্যই এসির হবে, কারণ ডিসির তো মান এক। এখন মনে রাখবো কেমনে? গড়ের চেয়ে আরএমএস বড়, আর আরএমএসের চেয়ে শীর্ষ বড়। মনে রাখবো গড়, লাস্টে আছে র, এই র দিয়ে আরএমএস, আর গড় আরএমএস, তারপরে এস দিয়া হলো শীর্ষ, গড় আরএমএস শীর্ষ। আরএমএস এর অপর নাম আপাত। মনে রাখবো আর সরিয়ে দিয়া আর আর আপাত, আরও আপা। আরএমএস এর আরেক নাম আপাত, সবচেয়ে বেশি হলো শীর্ষ। এইবার শীর্ষ মানটা যদি 100 ধরি, শীর্ষ মানকে যদি 100% ধরি, তাহলে এই শীর্ষ মানের সাপেক্ষে আরএমএস কত হবে আর গড় কত হবে? অবশ্যই আরএমএস গড়ের চেয়ে বড় হবে। আরএমএস হবে 70, আপা 70, আপাত মান হলো 70.7, আর ওটা হলো 63.7, 7 গ্যাপ, দুইটাই লাস্ট আছে 7, এই জন্য 7 গ্যাপ। 63.7%, 70.7%, পার্সেন্ট বাদ দিয়ে লিখলে 0.637.707। এইবার এখানে আসি। এইবার আরএমএস এর সাথে সর্বোচ্চ মান, সব নট মানে এখানে সর্বোচ্চ, ঠিক আছে? নট মানে সর্বোচ্চ। আরএমএস এর সাথে সর্বোচ্চ মানের একটা সম্পর্ক তৈরি করব, আর ই এর সাথে সর্বোচ্চ মানের একটা সম্পর্ক তৈরি, দুটোর সাথেই, দুঃখিত, আরএমএস এর সাথে সর্বোচ্চ মানের সম্পর্ক আর গড় মানের সাথে সর্বোচ্চ মানের সম্পর্ক। বাম দিকে আছে আরএমএস এর দুইটা, আই আরএমএস ইকুয়াল টু সামথিং গুণ আই নট। অবশ্যই একটা ছোটো করতে হবে,1/√2। তার মানে মনে রাখবো আরএমএস এ রুট আছে, আরএমএস এ আর দিয়া, রুটও আর দিয়া, আরএমএস এ রুট আছে, 1/√2 গুণ আই নট। এটা হলো আরএমএস এর সূত্র, ইতেও আইতেও। আর গড়ের সূত্র, গড়ের সাথে আই নটের সূত্র সম্পর্ক হলো 2/π, গড় হইল 2/π। ডান দিকে যে দুইটা আছে, এই দুইটা হলো গড়ের সূত্র। পরিবর্তী প্রবাহের মানে এসি কারেন্টের বর্গমূলীয় গড় মান। বর্গমূলীয় গড় মান মানে কোনটা?
আরএমএস, বর্গমূলীয় গড় মান মানে কিন্তু আরএমএস। আরএমএসের তিনটা নাম, আরএমএস বা আপাত মান বা বর্গমূলীয় গড় মান। কারণ আর মানে রুট, আর থেকে রুট আছে, রুট থেকে বর্গমূল আছে, মানে বর্গমূলীয় গড় বর্গবেগ আছে না। আর এম এস রুট মিন স্কোয়ার, ওই বর্গমূলীয় গড় মান হইল বর্গমূলীয় গড়, এন স্কোয়ারটা নাই আর, বর্গমূলীয় গড় মান হইল শীর্ষ মানের এত গুণ, মানে শীর্ষ মান গুণ ছোট একটা জিনিস, কারণ শীর্ষ মান নিজে বড়। আপাত মান ইকুয়াল শীর্ষ মানের মানে আই নট গুণ 0.707। আবার পরিবর্তী প্রবাহের মানে এসি কারেন্টের গড় মান, গড় আসছে এবার গড় মানে কি সবচেয়ে ছোটটা, গড় মান ইকুয়াল টু 0.673 গুণ আই নট মানে শীর্ষ মান। এই যে পরিবর্তী প্রবাহের গড় মান শীর্ষ মানের এত গুণ। উল্টায় বলি, পরিবর্তী প্রবাহের শীর্ষ মান ইকুয়াল টু দিয়ে নিব, শীর্ষ মান ইকুয়াল টু গড় মানের 1 বাই কত গুণ 1/673, 1/673 হয় 13-এর চেয়ে একটু বেশি 1.57। শীর্ষ মান গড় মানের 1.5-এর মতো, ওইখানে ছিল 0.637 আর এখানে হলো 1.5757। অর্ধচক্রের জন্য গড় মান হইল 2/π গুণ শীর্ষ মান। এই যে এইটা কিন্তু অর্ধচক্রের জন্য গড় মান পড়ছি আমরা। 2/π কিসের জন্য? অর্ধচক্রের জন্য গড় মান। পূর্ণ চক্রের জন্য গড় মান কিন্তু এইটা না। অর্ধচক্রের জন্য গড় মান 2/π গুণ শীর্ষ মান। আর আপাত মান তো পড়ছি, আপাত মানে রুট মানে বর্গমূলীয় মান। তারপর আপাত তড়িৎচালক শক্তি আর গড় তড়িৎচালক শক্তি একবার পড়ে নিব ডান দিকের উপরে। আর আপাত আর গড়ের মধ্যে কোনটা বড়? অবশ্যই আপাত বড়, গড়ের চেয়ে আপা বড়, তার চেয়ে শীর্ষ বড়। আপাত আরেকটা নাম আরএমএস, আরেকটা নাম বর্গমূলীয় গড় মান। পরিবর্তী প্রবাহের গড় মান এবং শীর্ষ মান। এই গড় মানটা কোন চক্রের জন্য সবসময়? গড় মানটা সবসময় অর্ধচক্রের জন্য। গড় মান কিন্তু পূর্ণ চক্রের জন্য হয় না। কেন? কারণ পরিবর্তী প্রবাহের পর্যায়কালে, এক পর্যায়কালে মানে একটা পূর্ণ প্রবাহের পূর্ণ পরিবর্তন চক্রের কালে প্রবাহের গড় মান হয়ে যায় কত? 0। এই জন্যই গড় মান বাইর করতে গেলে আমরা কখনোই পূর্ণ চক্রেরটা নিতে পারবো না, নিতে হবে সবসময় অর্ধচক্রের বা অর্ধ পর্যায়কালের। পরিবর্তী প্রবাহের গড় মান বলতে অর্ধ পর্যায়কালে প্রবাহের গড় মানকে বোঝায়। প্রবাহের গড় মানকে কী দ্বারা প্রকাশ করা হয়? আইবার, ছোটো হাতের আইবার। বইয়ে সব জায়গায় আই ছোটো হাতের লেখা, ঠিক আছে? এটা কিন্তু প্রকাশ আসতে পারে ছোটো হাতের। আর তড়িৎচালক শক্তির গড় মানকে বলা হয়, প্রকাশ করা হয় ই বার দ্বারা। এইখানে এমন কিছুই নাই যে এটা পড়ি নাই, সো এটা লাগবে না, খালি যে বারগুলি দেখে নিব। এই যে এটা একটা বার আছে, এই যে এই লাইনে একটা বার, আইবার ছোটো হাতের আইবার, আর এই যে ই বার সবই সেম। গড় মানে 2/π, আর রুট হবে আরএমএস 1/√, গুণ পূর্ণমান। এই যে বর্গমূলীয় গড় মান, এটা মানেই 1/√। এখানেও সব আগেই দেখা হয়েছে। এই যে অর্ধচক্রের জন্য গড় মান হলো 2/π গুণ শীর্ষ মান, চক্র কিন্তু অর্ধ। আর আপাত মান মানেই আরএমএস মান। এই জায়গায় কিন্তু ইচ্ছা করলে এইটা দিয়ে দিল, এইটা না দিয়ে, এটা আমরা তো এটা মুখস্থ করছি, দাগ দেওয়াটা হাইলাইট করাটা না দিয়ে এটা দিয়ে দিল, এটাও কিন্তু সেম হবে। কেমন চিন্তা করে নিব আমরা? এটা দিয়ে দিল, এখান থেকে কেমন শীর্ষ মান আসবে? যেমন π/, আমরা জানি কি আপাত মান সমান এইটা আগে লিখে নিব, তারপর এটাকে চেঞ্জ করে গড় মানে আনবো। কেমনে? শীর্ষ মানের জায়গায় কী লিখতে পারি আমরা? শীর্ষ মানের জায়গায় লিখতে পারি গড় মান, এমনিতে কি জানি, গড় মান মানে 2/π গুণ শীর্ষ মান। হ্যাঁ, চোখ বন্ধ করে চিন্তা করি,
গড় মান মানে 2/পাই গুণ শীর্ষ মান। এই শীর্ষ মানের জায়গায় কী লিখবো? তাহলে পাই যাবে উপরে, 2 আসবে নিচে। শীর্ষ মানের জায়গায় লিখবো গড় মান গুণ পাই ভাগ 2। এই যে গড় মান গুণ পাই ভাগ 2, সেম। এখানে আর কিছুই নাই, এটা একটু দেখি। এসি 220 ভোল্টের চেয়ে এসি 220 ভোল্ট ডিসি 220 ভোল্টের চেয়ে বেশি বিপজ্জনক কেন? কারণ ডিসি 220 মানে ওইটা ডিসি 220ই, পরিবর্তনীয় মান নাই, কোনো চেঞ্জ হবে না। কিন্তু 220 ভোল্ট এসি বলতে বোঝায় তার কার্যকরী মান ড্যাশ হলেও, কার্যকরী মান কত? কার্যকরী মান 220 হলেও, কার্যকরী মান 220 হলেও, কার্যকরী মান যা লেখা থাকে তাই, কিন্তু শীর্ষ মান অন্য। কার্যকরী মান যা লেখা থাকে তাই, শীর্ষ মান হয় ভিন্ন। শীর্ষ মান কত? 220-এর এসি এর শীর্ষ মান কত? 311 ভোল্ট। 220 311, 220 311। এই জন্য নিঃসন্দেহে 311 ভোল্ট দ্বারা শক বেশি হবে এবং শক বেশি বিপজ্জনক হবে। এই অঙ্কটা করে রাখবো। পজ। কার্যকর তড়িৎ প্রবাহ, একটু আগে পড়লাম কার্যকর বিভব। 220 ভোল্টের কার্যকর বিভব 220 ভোল্ট। V = IR, I = V/R। কী লিখছে আরও? দিক পরিবর্তী বর্তনীতে ব্যয়িত তাৎক্ষণিক ক্ষমতা। কেমন ক্ষমতা? তাৎক্ষণিক ক্ষমতা, তাৎক্ষণিক ক্ষমতা সর্বোচ্চ V0 I0, V0 I0। P = VI না, V0 I0, তার সাথে তাৎক্ষণিক তো একটা স্কোয়ার দিয়ে দিচ্ছে, sin স্কোয়ার WT মানে ওমেগা টি। তাৎক্ষণিক ক্ষমতা V0 I0 এর সাথে sin স্কোয়ার ওমেগা টি, sin স্কোয়ার ওমেগা টি। ব্যয়িত তাৎক্ষণিক ক্ষমতা। এবার মনে রাখবো আকৃতি গুণাঙ্ক, ইংরেজি বলা হয় কি? আকৃতি মানে ফর্ম, গুণাঙ্ক ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর। আকৃতি গুণাঙ্ক মানে ফর্ম ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর, আকৃতি গুণাঙ্ক। আকৃতি গুণাঙ্কে দুইটা মানকে ভাগ দেওয়া হয়। কোন দুইটা মানকে? বড় মান ভাগ ছোট মান। বড় কোনটা? আপাত হলে বড়, আপাত মান বড়, মানে রুটের মানটা উপরে আর গড় মানটা নিচে, ভাগ দিলে যা পাওয়া যায় তাই আকৃতি গুণাঙ্ক। এই যে এটা গুণ শীর্ষ মান, এটা গুণ শীর্ষ মান লিখলে এমন আসবে। মানটা মুখস্থ করে রাখি। আকৃতি গুণাঙ্ক মানে গুয়ের আকৃতি, গু আকৃতি গুণাঙ্ক, গুয়ের আকৃতি কত? 1.11। ওই যে জীবাশ্ম গু, 9 ইঞ্চির জীবাশ্ম গু, একটা একের মতো ছিল, সোজা লম্বা শক্ত দণ্ডের মতো, মানে 1-এর মতো, 1.11, 1.11। আকৃতি গুণাঙ্ক পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক শক্তির ড্যাশ নির্দেশ করে, তরঙ্গ আকার নির্দেশ করে। তরঙ্গ আকার মনে রাখবো। গুয়ের আকৃতি কি নির্দেশ করে? গুয়ের আকৃতি তরঙ্গের আকার নির্দেশ করে, কারণ গু অনেক সময় তরঙ্গের মতো হয়, অনেক সময় সোজা আকারের হয়। তরঙ্গ আকার, তরঙ্গ আকার, গুয়ের আকৃতি তরঙ্গ আকার নির্দেশ করে বা তার আকার নির্দেশ করে, মনে রাখবো, তার আকার। আকৃতি গুণাঙ্কের এই মান মানে 1.11 মানটা শুধুমাত্র ড্যাশ ধর্মী ভোল্টেজ বা প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য। কোন ধর্মী ভোল্টেজ? সাইন ধর্মী ভোল্টেজ। আগু হইল সাইন ধর্মী ভোল্টেজ। সূত্রগুলি পজ পজ পজ। এই যে এটা আসতে পারে P = আমরা জানি I²R। কোন I²R? গড়ের I² মানে I² স্কোয়ার, নাকি I/RMS স্কোয়ার, নাকি I0²? I/RMS²। RMS হলো মাঝখানে, মাঝখানেরটাই ভালো, ক্ষমতা করা হয় মাঝখানেরটা দিয়ে। আপার ক্ষমতা, আপার ক্ষমতা, আপাতত ক্ষমতা। ট্রান্সফরমারের কার্যনীতি পারস্পরিক আবেশক্রিয়ার উপরে প্রতিষ্ঠিত, আগে পড়ছি। দিক পরিবর্তী প্রবাহ মানে এসি প্রবাহের কার্যকর মান কোন মানের সমান? কার্যকর মান হইল মূল গড় বর্গ মানের সমান, মানে আপাত মানের সমান, মানে আরএমএস মানের সমান, মানে মাইজ ভান্ডারিটা মাঝখানেরটার সমান, গড়েরও না শীর্ষেরও না। আর দিক পরিবর্তী প্রবাহের, দিক পরিবর্তী ভোল্টেজের কার্যকর মানটা কত? গায়ে যা লেখা থাকে তাই। I =
I1 sin ওমেগা টি, I2 cos ওমেগা টি। দিক পরিবর্তী প্রবাহের মূল গড় বর্গমান হলো I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার বাই 2 রুট। গড়ের জন্য দুইটা চিহ্ন গড় করছে, বর্গ আছে তাই স্কোয়ার করছে, আর রুট আছে তাই রুট করছে। আর এখানে একবার সাইন একবার কজ, একবার সাইন একবার কজ, এমনি মনে হয়ে যায়। এটা মনে রাখবো, সাইন একবার কজ একবার, আই এর সাইন একবার কজ একবার। যদি আমরা সূত্র পড়ছিলাম কি, আই ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি, এখানে কজও আছে। কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ক্ষেত্র রেখার সংখ্যাকে, আচ্ছা লাগবে না এটা। এরপর একটা আমরা পড়ছিলাম অসমদিয়া। একটি বদ্ধ কুণ্ডলীতে ই আবিষ্ট হবে তখনই যখন মুখ্য কুণ্ডলীর বা কুণ্ডলীর তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায় বা তড়িৎ প্রবাহ হ্রাস পায়, মানে অসম হয়। অসম হলে কি বৃদ্ধি হ্রাস পায়, তার মানে বৃদ্ধি পাইলেও আবিষ্ট হয়ে যাবে কারণ অসম, আবার হ্রাস পাইলেও আবিষ্ট হয়ে যাবে কারণ অসম। বৃদ্ধি মানেও অসম, আবিষ্ট মানেও অসম। ফ্লাস্কের এসআই একক কোনটা? এসআই একক হইল টিএম স্কোয়ার বা ওয়েবার। দুইটা সেম জিনিস, দুইটা এসআই একক। আর যদি দুইটাই থাকে তাহলে আগে দেবো টিএম স্কোয়ার, টেসলা মিটার স্কোয়ার, এটা হলো আসল। এটাকে সংক্ষেপে ওয়েবার বলা হয়। দুঃখিত 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 ওয়েবার। ওয়েবার হইল ইহা চৌম্বক ফ্লাস্কের এসআই ওয়েবার, ওয়েবার আগে দিব, তারপরে টেসলা মিটার স্কোয়ার। এরপরে দুইটা লাগবে না, 7 লাগবে না। এরপরেরটা চৌম্বক ফ্লাস্কের পরিবর্তনের হার, মানে এই যে ফাই, ফাই এর পরিবর্তনের হার মানে কি? ডি ফাই। পরিবর্তন মানেই ডি কিউ, ডি সামথিং, মানে ডিফারেন্স অফ সামথিং। ডি ফাই একই রেখে, ডি ফাই চেঞ্জ করি নাই। পাক সংখ্যা দ্বিগুণ করে দিলে ই এর অবস্থা কেমন হবে? আমরা এমনিতে জানি ই সমানুপাতিক ডি ফাই, ওই যে পড়লাম না সূত্র, ই সমান সমান এন ডি ফাই বাই ডিটি। তার মানে ই আর ডি ফাই সমানুপাতিক। যদি সেম থাকে, তাও যদি পাক সংখ্যা দ্বিগুণ করে দিই তাহলে ই এর সংখ্যা হবে কেমন? দ্বিগুণ। মানে পাক সংখ্যারও সমানুপাতিক। ডি ফাই সমান আছে কিন্তু পাক দ্বিগুণ করছি, তাও দ্বিগুণ হবে। কিন্তু আমরা যে ক খ গ দিয়া পড়ছিলাম, ওইটা কি তড়িৎচালক শক্তির? না, এটা মনে আবিষ্ট প্রবাহের মনে হয়। যাই হোক, দেখতে হবে ওইটা, এটা দেখে নিব। আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বক ফ্লাস্কের পরিবর্তনের হারের সমান, মানে ই ইকুয়াল টু ডি ফাই। ই ভিরিজেস মানে সমানুপাতিক ডি ফাই। চৌম্বক ক্ষেত্রে সমদ্রুতিতে ঘূর্ণায়মান কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল দিক পরিবর্তন করে না কি করে না? যেহেতু কুণ্ডলীটা ঘুরতেছে, তার মানে আবিষ্ট তড়িৎচালক বলটাও দিক পরিবর্তন করবে। কুণ্ডলীটা নিজেই ঘুরতেছে, কুণ্ডলীর মধ্যেই তো ই আর আই উৎপন্ন হয়, তার মানে তখন ইও ঘুরবে। ই মানে কি? ভি এর মতো, তাই না? বিভবের মতো, তার মানে দিক আছে, দিক পরিবর্তন হবে। গৌণ কুণ্ডলীর আবেশ রেখার পরিবর্তনের উপর পারস্পরিক আবেশ গুণাঙ্ক নির্ভর করে না। কোন কুণ্ডলীর উপর পারস্পরিক আবেশ গুণাঙ্ক নির্ভর করে না? গৌণ কুণ্ডলীর উপর করে, মুখ্য কুণ্ডলীর উপর। পারস্পরিক আবেশ গুণাঙ্ক সবসময় নির্ভর করে মুখ্যের উপর। মুখ্য বেশিরভাগ জিনিসই নির্ভর করে মুখ্যের উপর, গৌণের উপর না। একটি বর্তনীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির দিক কোন সূত্রের দ্বারা নির্ণয় করা হয়? দিক মানে লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র দ্বারা তড়িৎচালক শক্তির দিকও নির্ণয় করা হয়, আবার আয়ের দিকও মনে নির্ণয় করা হয়, আগে পড়ছিলাম। ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীতে সৃষ্ট ফ্লাস্ক মুখ্য কুণ্ডলীর কিসের সমানুপাতিক? তড়িৎ প্রবাহ মাত্রার। কেন? কারণ মুখ্যে যতটুক তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া হবে, প্রয়োগ করা হবে, গৌণে তত ফ্লাস্কই জমা হবে। সোজা কথা, মুখ্যে যেই তড়িৎ প্রবাহ, গৌণে জমা হয় ফ্লাস্ক। ট্রান্সফরমারের, এটা আবার ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীতে সৃষ্ট ফ্লাস্ক, ফ্লাক্স, দুঃখিত, ফ্লাক্স, ফ্লাক্স মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। এটা আবার ট্রান্সফরমারে, ট্রান্সফরমারে মুখ্য গৌণ থাকে, হ্যাঁ থাকে। ট্রান্সফরমারের গৌণতে সৃষ্ট ফ্লাক্স মুখ্যের তড়িৎ প্রবাহের সমানুপাতিক। হ্যাঁ, তড়িৎ প্রবাহ মুখ্যেই হয়, ঠিক আছে, আর ফ্লাক্স গৌণেই হয়, ঠিক আছে, ঠিক আছে, মুখস্থ করবো এটা। ট্রান্সফরমারে এইটা ঘটে। তড়িৎ চুম্বক আবেশের বেলায় চুম্বক শক্তি ড্যাশ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ
চুম্বক আবেশ, চুম্বক শক্তি তড়িৎচালক শক্তিতে রূপান্তরিত হয়। চুম্বক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎচালক শক্তি লেখা, আমরা আগে বললাম যে চুম্বক শক্তি থেকে তড়িৎ শক্তি পাই, এখানে লেখা চুম্বক শক্তি তড়িৎচালক শক্তিতে রূপান্তরিত হয়। যাই হোক, একই। তড়িৎ চুম্বক আবেশ, যেহেতু আবেশ হইলে তড়িৎচালক শক্তি, আগেরটার সাথে মিলায় নিব। কোন কুণ্ডলীর নিকট একটি দণ্ড চুম্বককে গতিশীল করলে এতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। এই প্রক্রিয়ায় ড্যাশ রূপান্তরিত হয় না, কোনো যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় না। এই প্রক্রিয়ায় কোনো যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় না। এই প্রক্রিয়ায় চুম্বক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এক পাকের একটি কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট যে পরিমাণ চুম্বক ফ্লাক্স 1 সেকেন্ডে সুষমভাবে হ্রাস পেয়ে শূন্যে নেমে আসলে ওই কুণ্ডলীতে 1 ভোল্ট ই আবিষ্ট হয়। ওই পরিমাণ ফ্লাক্সকে 1 ওয়েবার বলে। ওয়েবার মানে টিএম স্কোয়ার এনএম পার অ্যাম্পিয়ার। এখানে দিছে 1 সেকেন্ডে, মানে নিচে আছে এস, উপরে আছে ভি। আচ্ছা, ওয়েবার মানে ভিএস, ওয়েবার মানে কিন্তু ভিএসও আবার, ঠিক আছে, ওইটাই ভিএস দিয়ে বুঝাইছে এইটা, ঠিক আছে। ওয়েবার ইকুয়াল টু ভিএস দিয়ে এই সূত্র। ধারকে 17 নম্বর, ধারকে যেমন স্থির তড়িৎ শক্তি সঞ্চিত হয়, কুণ্ডলীতে তেমনি সঞ্চিত হয় ড্যাশ শক্তি, চৌম্বক শক্তি। কুণ্ডলীতে কোন শক্তি সঞ্চিত হয়? চৌম্বক শক্তি। কুণ্ডলীতে চৌম্বক শক্তি সঞ্চিত হয়। আচ্ছা, তার মানে কুণ্ডলীতে ই উৎপন্ন হয়, আই উৎপন্ন হয়, আর কোন শক্তি সঞ্চিত হয়? কুণ্ডলীতে কোন শক্তি জমা থাকে? কুণ্ডলীতে জমা থাকে চৌম্বক শক্তি, কারণ চুম্বক আনা নেওয়া করে ওইখানে ই তৈরি করা হয়, চুম্বক আনা নেওয়া করে এখানে আই তৈরি করা হয়। এভাবেই মনে রাখবো যে শক্তি সঞ্চিত হইলে, যদি বলে কোন শক্তি সঞ্চিত হয়েছে, তাহলে বলবো কুণ্ডলীতে চৌম্বক শক্তি সঞ্চিত হয়। আর ধারকে স্থির তড়িৎ শক্তি, এটা হইল স্থির তড়িৎ অধ্যায়ের আর কি, ক্যাপাসিটার। ধারকে হয় স্থির তড়িৎ শক্তি সঞ্চিত। I0 মানে সর্বোচ্চ প্রবাহ মাত্রা। I0 স্বকীয় আবেশ গুণাঙ্ক বিশিষ্ট। স্বকীয় আবেশ গুণাঙ্ক তো L, আর পারস্পরিক আবেশ গুণাঙ্ক হলো N। কি লিখলো? গুণাঙ্ক বিশিষ্ট একটি সলিনয়েডকে টেনে এর দৈর্ঘ্যে দ্বিগুণ করা হলো, এতে এর স্বকীয় আবেশ গুণাঙ্ক হলো I0/2। আচ্ছা, তার মানে স্বকীয় আবেশ গুণাঙ্ক I0, L0/2 হওয়া উচিত ছিল, ধরলাম ভুলই লিখছে, L0/2। তার মানে স্বকীয় আবেশ গুণাঙ্ক, টান মারলে কইমা যায় আবেশ গুণাঙ্ক, ঠিক আছে। টান মারলে মানে দৈর্ঘ্যে বড় করলে ওইটা উল্টা হয়ে যায়, 2 গুণ করলে 2 ভাগ হয়ে যায়। বেশিরভাগগুলি কিন্তু সমানুপাতিক, কিন্তু এটা ব্যস্তানুপাতিক। দৈর্ঘ্যে দ্বিগুণ করলে গু হয়ে যাবে অর্ধেক, মানে একটা গুড়ে যদি টান মারি, একটা গুড়ে টান মারলে ওই গুকে আর দ্বিগুণ হবে না তো, গু তো স্প্রিং না, সেটা অর্ধেক হয়ে যাবে, ভাঙ্গা 2 টুকরা হয়ে যাবে গু। I0/2 বা L0/2। একটি পূর্ণ চক্রের গড় মান 0, এটা পড়ছি। এই জিনিসটা সমপ্রবাহের ক্ষেত্রে, সমপ্রবাহ মানে কি? I সেমই থাকবে সবসময়, চেঞ্জ হবে না। ক্ষেত্রে আকৃতি গুণাঙ্কের মান 1, আমরা পড়ছিলাম যেটা 1.11। এটা কোন প্রবাহের ক্ষেত্রে? গুয়ের আকৃতিটা কোন প্রবাহ? এটা হলো দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে 1.11, আর সমপ্রবাহের ক্ষেত্রে শুধুই 1। ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা 3টা জিনিস পড়ছিলাম। ট্রান্সফরমারের ই, এন আর আই। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আর। আর মানে কি জানি না, ই আর ই এন আর আই।
ERN মনে রাখবো, ERN আর্ন, আর্নকে অনেকে ERN দিয়া লেখে, তিনটেই থাকবে। ERN তিনটেই সমানুপাতিক, তবে আর যেহেতু আর দিয়ে এই জন্য রুট থাকবে, পি উপরে হলে পি উপরে, ERN সমানুপাতিক, তবে আর এর উপরে রুট থাকবে, আর এর উপরে রুট থাকবে, আর দিয়েই তো রুট, এই জন্য আর এর উপরে রুট থাকবে। 22 আবিষ্ট ই সৃষ্টি করা যায় তিনভাবে, মনে রাখবো। ই খেকো, ই খেকো, তড়িৎচালক বল একটা খেকো জিনিস, ই খেকো জানা গেছে। ই করে দেখায় তুমি কি খাইছো, ই খেকো। খে হলো ক্ষেত্র বা ক্ষেত্রফল, আর কো হলো কোণ। পড়ি এবার। কোন ক্ষেত্র পরিবর্তন করে? চৌম্বক ক্ষেত্র পরিবর্তন করে। কিসের ক্ষেত্রফল পরিবর্তন করে? বদ্ধকুণ্ডলীর ক্ষেত্রফল পরিবর্তন করে। বদ্ধকুণ্ডলী, মুখ্য বলে নাই, গৌণ বলে নাই, বলছে বদ্ধকুণ্ডলী। আর কোন কাদের মধ্যবর্তী কোণ পরিবর্তন করে? কোণ তো আমরা জানি দুইটা জিনিসের, একটা হলো কি, একটা হলো চৌম্বক ক্ষেত্র, আর একটা হলো কুণ্ডলীর তল। কুণ্ডলীর তল আর চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র মানেই কিন্তু চৌম্বক ক্ষেত্র রেখা, এই তিনটা। আর ই ইকুয়াল টু মাইনাস ডিআই বাই ডিটি, এই সূত্র অনুযায়ী। এই মাইনাস দিয়ে আমরা দুইটা ওয়ার্ড সবসময় মনে রাখবো। মাইনাস মানেই বিরোধিতা, মাইনাস মানেই বিরুদ্ধে কাজ করা। মাইনাস বিরোধিতা, মাইনাস বিরুদ্ধ, বিরোধিতা বিরুদ্ধ হলো মাইনাস। যেমন এক নম্বরটা যদি পড়ি, আবিষ্ট তড়িৎচালক বল মানে ই সর্বদা প্রবাহ মাত্রার পরিবর্তনের ড্যাশ করে, পরিবর্তনের বিরোধিতা করে। কারণ এই দুটি কিন্তু সমানুপাতিক, কিন্তু মাইনাস আছে, মাইনাস ওয়ালা সমানুপাতিক, তার মানে কি বিরোধিতা। আবার প্রবাহ মাত্রা বৃদ্ধি পাইলে আবিষ্ট তড়িৎচালক বলও বৃদ্ধি পাবে, কিন্তু ই বল বৃদ্ধির মানে আবিষ্ট তড়িৎচালক বল বৃদ্ধির ড্যাশ হবে, বিরোধিতা হবে, মাইনাস আছে এই জন্য। আর প্রবাহ মাত্রা হ্রাস পেতে থাকলে আবিষ্ট তড়িৎচালক বল ওই হ্রাসের বিরুদ্ধে কাজ করবে, ও হ্রাস পাবে কিন্তু বিরুদ্ধে হ্রাস পাবে, বিরুদ্ধে কাজ করবে। মানে মাইনাস মানে বিরুদ্ধ, বিরোধিতা বিরোধিতা বিরুদ্ধ। চৌম্বক আবেশ হলো ড্যাশ, কিসের সমান? চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। একটু আগে পড়লাম চৌম্বক ক্ষেত্র আবেশ আর চৌম্বক আবেশ একই জিনিস, মানে একটা এত নাম, আল্লাহ রে আল্লাহ। চৌম্বক আবেশ মানেই চৌম্বক ক্ষেত্র আবেশ, বা চৌম্বক ক্ষেত্র মানে বি, বি দ্বারা যাকে প্রকাশ করা হয় তার তিনটা নাম, চৌম্বক ক্ষেত্র আবেশ, চৌম্বক আবেশ। এই তিনটাই কিসের সমান? ঘনত্ব। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, ফ্লাক্স ঘনত্বের সমান। ফ্লাক্স ঘনত্ব মানে হলো কি, ফ্লাক্সকে প্রকাশ করা ফাই দ্বারা, ফাই ইকুয়াল টু এবি, আর ফ্লাক্স ঘনত্ব হলো এবি বাই এ মানে বি, সেম। 25 লাগবে না। 26 বদ্ধ কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের দিক নির্ভরশীল কিসের উপর? তড়িৎ প্রবাহের একটা দিক আছে। বদ্ধ কুণ্ডলিতে যে তড়িৎ প্রবাহটা হয় মুখ্য থেকে না কিন্তু, কারণ মুখ্য বদ্ধ বলছে, আচ্ছা বদ্ধ বলতে ধরলাম গৌণই বুঝাইছে, ঠিক আছে। কারণ মুখ্যতে তো হয় ব্যাটারি অনুযায়ী, তাই না? মানে বদ্ধতে হয় কেমনে? দুইটা জিনিসের উপর নির্ভর করে, ফ্লাক্স এর উপর, ফ্লাক্সের দিক আছে, আর আবিষ্ট তড়িৎচালক শক্তির উপর মানে ই এর উপর। তড়িৎ প্রবাহের ভাই হলো ই, এই ই এর উপর নির্ভর করে, আর ফ্লাক্সের উপর নির্ভর করে। ফ্লাক্স আইভিএফ পদ্ধতি, আই নির্ভর করে ভিএফ এর উপর, আইভিএফ পদ্ধতি। মুখ্য কুণ্ডলিতে, মুখ্য মানে আগেরটা, কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ চললে গৌণ কুণ্ডলীর সাথে জড়িত মোট ফ্লাক্স কিসের সমানুপাতিক? প্রবাহ মাত্রা সমান। কারণ প্রবাহ মাত্রা যতটুকু হবে সেই অনুপাতে ফ্লাক্স তৈরি হবে। হ্যাঁ ঠিক আছে। ট্রান্সফরমারের যে কুণ্ডলিতে পরিবর্তী বিভব আবিষ্ট হয়, পরিবর্তী বিভব মানে চেঞ্জ, এসি বিভব, তাকে বলা হয় ড্যাশ কুণ্ডলী, গৌণ কুণ্ডলী। কারণ মুখ্যতে হয় না, হয় গৌণতে, পরেরটাতে, ডান দিকেরটাতে মানে পরেরটাতে। আর যেই কুণ্ডলিতে ড্যাশ প্রয়োগ করা হয় তা হলো মুখ্য কুণ্ডলী, যেটাতে আমরা কারেন্ট দেই মানে পরিবর্তী প্রবাহ দেই, সেইটা হইল মুখ্য কুণ্ডলী। এর জন্য গৌণ কুণ্ডলীতে বিভব
উৎপন্ন হয়।